সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। বিএসআরএম গণতন্ত্র এখন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সিকান্দার রেমান। বহুল প্রত্যাশিত জুলাই সনদ স্বাক্ষরিত হতে যাচ্ছে আগামীকাল শুক্রবার বিকেলে। এই যে জুলাই সনদ, এটি নিয়ে আসলে দেশবাসীর মধ্যে ব্যাপক আগ্রহ, ব্যাপক আলোচনা, রাজনৈতিক দলগুলোর মধ্যেও কিন্তু এ নিয়ে ব্যাপক আলোচনা রয়েছে। এর আগে আমরা দেখেছি ঐক্যমত কমিশনে সব রাজনৈতিক দল গিয়েছেন, তারা তাদের মতামত দিয়েছেন। যদিও ঐক্যমতের কথা বলা হলো, সেখানে কতটা ঐক্য এসেছে, কতটা তারা ঐক্যে পৌঁছতে পেরেছেন, সে বিষয়টি নিয়ে কিন্তু প্রশ্ন রয়েছে। সকল প্রশ্নের উত্তর জানতে আপনারা চোখ রাখুন বাংলা ভিশনে। আজকের আয়োজনে আমাদের সঙ্গে 4 জন রাজনীতিবিদ রয়েছেন, তারা সব প্রশ্নের উত্তর দেবে বলে আশা করছি। আমার ডান দিকে রয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, এরপর রয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন, আমার বাদিকে রয়েছেন রুহিন হোসেন প্রিন্স, সাবেক সাধারণ সম্পাদক সিপিবি, সবশেষ রয়েছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিন। আপনারা 4 জনকেই স্বাগত জানাচ্ছি। আলোচনা শুরু করতে চাই রুহিন হোসেন প্রিন্স, আপনাকে দিয়ে। এই যে ঐক্যের কথা বলছিলাম, জুলাই আন্দোলনে অবদান রাখা সব রাজনৈতিক দলকে নিয়েই কিন্তু একটা ঐক্যের কথা বলা হচ্ছিল, কিন্তু যতটুকু জানি আপনারা এখানে বেশ কিছু প্রশ্ন তুলেছেন। জুলাই অভ্যুত্থানের নায়কদের মধ্যে অনৈক্যটা কেন? তবে কি বিষয়টি দ্বন্দ্ব নাকি অন্য কিছু? ধন্যবাদ আপনাকে। আমি সম্মানিত আলোচকদেরকে ধন্যবাদ জানাই এবং যারা শুনছেন এই রাতে তাদেরকে শুভেচ্ছা জানাই। দেখুন, আমি জিনিসটাকে খুব একটু সহজভাবে বিবেচনা করার ব্যাপার। প্রথমে একটু আসি, দেখেন এই যে দীর্ঘদিন ধরে যে আলাপ আলোচনা করলে, আপনি সূচনায়ও বললেন যে অনেকে অধীর আগ্রহে অপেক্ষা করছে। প্রথমে কতগুলো পজিটিভ চিন্তা করা দরকার। আমাদের এই রাজনৈতিক দলগুলোর মধ্যে একসময় মুখ দেখা দেখিও বন্ধ ছিল। এই যে দীর্ঘ সময় আমরা আলাপ আলোচনা করতে পারলাম একসাথে বসে, সেটাও একটা রাজনৈতিক সংস্কৃতির একটা পরিবর্তন বলে আমার কাছে মনে হয়েছে। এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, আমরা যে ওইখানে একসাথে 30টা দলের উপরে যে বসলাম, আমাদের একটা আদর্শের নানা দ্বন্দ্ব আছে, ন্যাচারাল। আমরা ক্ষমতায় গেলে এক রকম করে দেশ সাজাতে চাই, কিন্তু আমরা পরস্পর যে আলোচনা করলাম তাতে পরস্পরকে জানা বোঝার এই সুবিধাজনক জায়গাটা থাকলো। এটাও আমি একটা অগ্রগতি মনে করি। 3 নম্বর হচ্ছে যে এই আলাপ আলোচনার মধ্য দিয়ে আমরা কিন্তু অনেক বিষয় পুরাপুরি ঐক্যমত্যে পৌঁছেছে। এইটা একটা অগ্রগতি, এবং এই কাজগুলোর মধ্য দিয়ে একটা রাজনীতির সংস্কৃতির যে অগ্রগতির ধারা হলো, আগামীতে আমি আশা করব যে সেই ধারাটা আমরা অব্যাহত রাখবো। আর দ্বিতীয়ত হচ্ছে, আমরা যে ঐক্যবদ্ধ যে পয়েন্টে হয়েছি ইতিমধ্যে, এবং আপনাদের প্রচার মাধ্যমের কল্যাণে বিশেষ করে জাতি কিন্তু এগুলো জানতে পেরেছে, বিশেষ করে সচেতন মানুষ কম বেশি। সুতরাং আমি মনে করি যে এর মধ্য দিয়ে যে অঙ্গীকার আমরা ওইখানে বলার মধ্য দিয়ে ঘোষণা করেছি, সেটা আগামী দিনে আমরা সেই অঙ্গীকার অব্যাহত রাখবো। এই পজিটিভ জায়গাটা এবার ধরতে চাই। এবার আসি এর কথাগুলো অফিসিয়াল ফরম্যাটের ব্যাপার। সেইখানে এসে আমি আপনার যে কথাটা আপনি বলতে চাইছেন, আমি একটু অন্য জায়গায় যদি যাই। এই সন্ধ্যার পর থেকে অন্যান্য কাজে ব্যস্ত বলে পুরো টেক্সট পড়তে পারিনি, কিন্তু আমি আলী রিয়াজ সাহেবের বক্তব্য শুনলাম। উনি সম্ভবত সংবাদ সম্মেলন করে বলেছেন 2টা জিনিস দেখলাম। অনেক কথা হয়তো বলেছেন, তার মধ্যে একটা বলেছেন যে আগামীকাল যারা সনদে স্বাক্ষর করবে না তাদের জন্যে পরেও করতে পারে। আরেকটা দেখলাম উনি বলেছেন ওনাদের মেয়াদ বাড়ানো হয়েছে 31শে অক্টোবর পর্যন্ত। কেন বাড়ানো হলো আমার ব্যক্তিগতভাবে জানা নেই। বলেছেন যে এই সময়ে ওনারা বাস্তবায়নের বিষয়ে সুনির্দিষ্ট বক্তব্য হাজির করবেন। তার মানে আপনি দেখেন যে ঐক্যটা যে পুরোপুরি সম্পন্ন করা যায়নি, সেটা কিন্তু ওনাদের এই 2টা কথার মধ্য দিয়ে প্রমাণিত হয়। এইবার 3rd কথা, এবং আপনি যেটা বলেছেন আমার সহজ উত্তর। আমার বিবেচনায় যে আমরা যেহেতু নানা আদর্শের রাজনীতি, তো দল মানে তো যার যার আদর্শ আছে, আমরা যদি কেউ মনে করে থাকি যে আমরা আমাদের আদর্শের পুরো বাস্তবায়ন করব, বা কেউ যদি মনে করে থাকে এই বিষয়ে অন্ততপক্ষে অবশ্যই ঐক্যবদ্ধ মত আসবে, আমার বিবেচনায় ভুল বিবেচনাটাই আমাদের আজকে যে অনৈক্যের যতটুকু আমি ছায়া দেখছি, মানে আমি বলছি অনৈক্য মানে এই যে সনদ স্বাক্ষর বা এই প্রশ্নে ঐক্যের কথা আমি আগেই বলে রেখেছি যে সেইটার প্রধান সংকট হয়ে দাঁড়িয়েছে। ছোট্ট করে বললে, আমরা বিশেষ করে আমাদের দিক থেকে আমরা কিন্তু আজকে নতুন যে কথা বলছি এটা নতুন না। আমরা প্রথম দিন বলেছিলাম, এবং আমি 5ই অক্টোবর, এটা বারবার বলছি, আজকেও বলি, 2024 সালে যখন আমাদের প্রধান উপদেষ্টার সাথে কথা হলো, তখন কিন্তু আমরা বলেছিলাম ঐক্য মানে কি চান। উনি কিন্তু ওই দিন আমাদের ডেকে বলেছিলেন যে উনি এই যে কমিশন গঠন করছেই, এবং এই কথা আজকে আমি আবার বলছি, আমরা ওনাকে 2টা কোশ্চেন করেছিলাম, লিখিত ছিল বাম জোটের পক্ষে। একটা বলেছিলাম যে আপনি তো, উনি বললেন যে না, আমি ঐক্য যতটুকু হবে ততটুকুই করব, 19-20 থাকলে চেষ্টা করব ঐক্যবদ্ধ করার, না হলে যা তাই। আমরা আরেকটা কোশ্চেন কিন্তু করেছিলাম, যেটা এখন আমি বলতে বাধ্য হচ্ছি, আবার এর আগেও বলেছি। আমরা বলেছিলাম আপনি সংবিধান সংস্কার কমিটি নাম দিলেন,
আগে যাকে দায়িত্ব দিলেন এটা কেন পরিবর্তন করলেন, এবং পরিবর্তন করে এমন একজনকে কেন দিলেন যিনি সংবিধান নতুন করে লিখতে চান, পুনর্লিখন চান? আমাদের প্রধান উপদেষ্টা ঠিক এই উত্তর দিয়েছিলেন যে এইটা তো আমি কোনো সমস্যা মনে করি না, কারণ আমি সংবিধান সংস্কার কমিটি বলেছি, যার যার মত বলুক, আপনারা যেটুকু ঐক্যমত হয় সেটাই আমি গ্রহণ করবো, ওই কথাগুলো বলেছিলেন। তাই আমি বলছি আমরা কিন্তু ওই সময় বলেছি, জুলাই মাসে আলোচনার সময় বলেছিলাম যে এমন কতগুলো আদর্শিক ডিফারেন্স আপনারা জোর করে ঐক্যবদ্ধ করতে চাইছেন, তাহলে কিন্তু আমাদের পক্ষে এখানে থাকা সম্ভব হবে না। ওই প্রশ্নে, অন্য প্রশ্নে থাকবো, যার জন্য কিন্তু আমরা একটা চূড়ান্ত বয়কট পর্যন্ত করেছিলাম। 24শে অগাস্ট আমরা কিন্তু লিখিতভাবে আমাদের পুরো বক্তব্য, আমি সিপিবির কথা বলছি, অন্যরা বলেছিলাম, কিন্তু আমরা শেষ দিকে এসে দেখলাম তারা এই জায়গাগুলোর আমাদের কোনো পাত্তা দিল না। এই আদর্শিক মতপার্থক্যের কথা বলছেন তো, আসবো। এই কারণেই আমরা বলেছি যে আমাদের পক্ষে হয়তো কালকের এই অনুষ্ঠানে, স্বাক্ষর অনুষ্ঠানে থাকা সম্ভব হবে না যদি সংশোধন না করেন, কিন্তু আমরা দেশবাসীর কাছে যে অঙ্গীকারগুলো করেছি সেইটা বাস্তবায়নের জন্য আমরা সংগ্রাম অব্যাহত রাখবো। আদর্শিক মতপার্থক্যের জায়গায় আসবো। মাহমুদুর রহমান মান্না, আপনি আলোচনায় ছিলেন, আপনি সেখানে অংশগ্রহণ করেছেন, গুরুত্বপূর্ণ মতামত দিয়েছেন। রহিম হোসেন প্রিন্স সহ বাম জোটের চারটি দল সম্ভবত যাচ্ছেন না, তো এই যে না যাওয়াটা কি, বিষয়টা কি স্বাভাবিকভাবেই দেখছেন কিনা? আর এই যে মেয়াদ বাড়ানো, পরেও স্বাক্ষরের সময় পাবে, এগুলো কি একটা প্রক্রিয়ার অংশ কিনা? না, পরেরটা তো প্রক্রিয়ার অংশ কোনোভাবেই না, ওটা একটা কি বলে, মানে প্রক্রিয়ার ভুলের কারেকশনের চেষ্টা করা হচ্ছে। কিন্তু তার আগে আমি বলি যে ওনারা যেই কারণে সই করবেন না, সেটা রহিম হোসেন প্রিন্স যদিও বলেছেন, ওনার কথা উনি বলেছেন, তবু আমি মনে করছি উনি পুরোটা বলেননি এখানে। কারণ তাদের বিষয় ছিল যে মূলনীতি সংক্রান্ত ব্যাপারে, এবং মূলনীতি আপনি ওটা বিশ্বাস করেন, তার মধ্যে পরিবর্তন আপনি করবেন কেন, সেটা মানতে চাচ্ছেন না আপনি। এটা যদি পরিবর্তন করা হয় তাহলে আমি সই করব না, এটা তাদের স্টান্স, আমি তাই বুঝেছি। এখন আমি যদি ভুল বলি উনি বলবেন, উনি তো এখানে আছেনই। এইখানে আমার বিষয়টা হচ্ছে যে আমি আবার মনে করি, ধরেন যেমন সমাজতন্ত্রের রাষ্ট্রের একটা মূলনীতি আমি মনে করি ছিল, বিশ্বব্যাপী সমাজতন্ত্রের একটা ব্যবস্থা ছিল, বিশ্ব ব্যবস্থা, গৃহীত, গ্রহণযোগ্য, মানুষের মুক্তির একটা সনদ মনে করতো, বাট ওটা চেঞ্জ হয়ে গেছে। এই আদর্শগত লড়াই কিন্তু প্রিন্সের সাথে আবার হবে, উনি বলবেন যে না ঠিকই আছে, আমি বলবো না, এটা এমন পরিবর্তন হয়েছে যে এটা তার শেপই চেঞ্জ করে ফেলেছে, তার ক্যারেক্টার বদলে ফেলেছে, এটা থাকবার কোনো মানে নেই। তো ওইটা কি রাখবেন? আমি বলবো না, রাখবার দরকার নেই। এরকম করে মূলনীতির কিছু কিছু জায়গাতে এরকম পরিবর্তন হতে পারে, যেই কারণে ওনারা যেইভাবে পরিবর্তনটার বিরোধিতা করছেন আমি সেভাবে কিন্তু করছি না। যদিও এর মধ্যে ধরেন জাতীয়তাবাদকে যেরকম করে সংজ্ঞায়িত করা হয়েছে, কিংবা মনে করেন কি বলবো, মানে রাষ্ট্রের লক্ষ্য ইত্যাদি সম্পর্কে যে ব্যাখ্যাগুলো দেওয়া হয়েছে সেগুলোর উপর আছে, ইতিহাস সম্পর্কেও কথা আছে, কিছু লেখা হয়েছে, কিছু লেখা হয়নি। কিন্তু ওই প্রশ্ন যদি তোলেন তাহলে ইতিহাসটা অনেক লম্বা হয়ে যায়, তুলতে চাইনি, এটা এই জায়গাতে রেখে দিয়েছি। প্রশ্ন হচ্ছে যে এইটা ধরেন আপনি শুধুমাত্র তো বাম জোটের কথা বললেন, কিন্তু এনসিপি কালকে সই করবেন, এটা কিন্তু ডিক্লেয়ার্ড। খুবই মজার ব্যাপার হচ্ছে, গতকালকে ঐক্যমত্য কমিশন একটা বৈঠক ডাকলো অল অফ এ সাডেন, আমাদের কারোর কোনো ধারণা ছিল না, যে ডাকবার পরে আমরা গেলাম। আমি প্রথম জিজ্ঞেস করলাম, যেহেতু পরস্পর কি চিনি, বললাম হঠাৎ এই বৈঠক কেন, কি প্রবলেম হয়েছে? বলেন যে না, প্রবলেম যাই হয়েছিল এটা সলভ হয়ে গেছে। স্যার যখন আসতেন উনি যেরকম করে বললেন, উনি খুব কনফিডেন্টলি বললেন কালকে সনদ সই হবে, অ্যাজ ইফ এভরিথিং হ্যাজ বিন সেটেলড। আমি আমার বক্তব্যের মধ্যে এটা বলেছি যে কিছু একটা প্রবলেম নিশ্চয়ই হয়েছিল, হঠাৎ করে ডাকলেন কেন? সেদিন আপনারা বলেছেন যে আর বৈঠক হবে না, কিন্তু বৈঠক ডাকলেন, তাহলে কিছু একটা ঘটেছে তো, সেটা বলছেন, এখন বলছেন সলিউশন হয়ে গেছে। যদি সত্যি সত্যি হয়ে থাকে, আমি খুঁজিয়ে সেটা বার করতে চাই না। ওই যে মানে কে আর বলো হয় হৃদয় খুঁড়ে দুঃখ জাগাতে চাই, আবার দরকার কি আছে? সেটেল হয়ে গেলে সেটেল হয়ে গেছে, তাহলে আর নতুন করে আবার প্রশ্নটা আসবে কেন? কিন্তু কতখানি দেখেন কি বলবো, দূরদৃষ্টির অভাব, ইম্যাচুরিটি, একজন একজনকে বোঝার ক্ষেত্রে দুর্বলতা, যে 24 ঘন্টা যেতে না যেতে আপনি বললেন যেটা আমাদের আরও বুঝতে হবে, সনদ বাস্তবায়নের ব্যাপারটা বলাই হয়নি, অর টু ইয়োর স্যাটিসফ্যাকশন বলা হয়নি। না হলে তারা বলছেন সময় নিলেন কেন? এই কমিশন তো অনেক আগেই ভেঙে যাবার কথা, তবু চালাতে চালাতে এই মাসের 31 তারিখ পর্যন্ত নিচ্ছেন, এবং বলছেন যে ফ্রেশ করে বাস্তবায়ন প্রক্রিয়াটা আপনি তার মানে ড্রাফট করবেন।
আবার সবাইকে দেখাবেন, স্যাটিসফাই করবেন, তারপরে সই হবে। এনসিপির মতো পার্টি যেভাবেই তারা গুরুত্ব পাক সরকারের কাছে, জনগণের কাছে, তাদের বাদ দিয়ে হয়তো তারা করতে চান না। জামাত যেরকম করে বলেছে এটাও একটু বোঝার ব্যাপার। আমি মনে করি যে তারা সই করবেন এরকম বলেনি, কিন্তু টোনটা সেই রকম। তো খুব মেজর একটা গ্যাপ থেকে গেল না? এই গ্যাপের কারণটা কি? প্রথম অ্যাটিটিউডেই একটা ভুল ছিল, যদিও স্যার এটা বলেছিলেন যে যতটুকু ঐক্যবদ্ধ হবে ততটুকু নেব, যতটুকু হবে না ততটুকু বাদ দেব। তারা ভবিষ্যতে জুড়ে রেখে দেবো, পরবর্তী পার্লামেন্ট বা পলিটিক্যাল প্রসেস এটা যতখানি রেকটিফাই করতে পারে। এইখানে তো ওনারা থাকতে পারলেন না, তারা সব ঐক্যবদ্ধ করবার চেষ্টা করলে সেটা হলো না। তাহলে তাদের এইখানেও একটা ইন বিটুইন করা দরকার ছিল, যে আমরা এত দূর পেরেছি, এত দূর পারিনি, এত দূর দিচ্ছি, এত দূর ভবিষ্যতের জন্য রেখে দিচ্ছি, কিন্তু তারা সেই অ্যাপ্রোচও নিচ্ছেন না। ফলে এইখানেও একটা ঝামেলা থেকে গেল। সামগ্রিকভাবে মানে ধরেন আমাকে যদি বলেন আপনি সই করবেন, আমি করবো কেন? বিকজ আমি ইলেকশন চাই। এখন ক্রাইসিসটা এরকম দেখছি, আমি যদি ইলেকশন না হয় তো কি মার্শাল হবে? তাহলে আমি তো মার্শাল চাই না। অতএব যে কোনোভাবে ওকে ইলেকশনটা হয়ে যাক, যে কোনোভাবে, মানে যেন তেন প্রকার বলছি না, যতদূর হয়েছে তার ভিত্তিতে যতখানি কোয়ালিফাইড করা যায়, যতখানি কোয়ালিটি সম্পন্ন করা যায়, একটা ইলেকশন হয়ে যাক, এটা চাচ্ছি। এই প্রশ্নে আপনার কাছে আবার আসবো। আমরা এনসিপির যুগ্ম আহ্বায়ক আছেন জাভেদ রাশিদ, তার কাছ থেকে একটু জানবো। আপনাদের দলের প্রধান নাহিদ ইসলাম স্পষ্টতই বলেছেন জুলাই ঘোষণাপত্রে প্রতারণা হয়েছে, এবং যার অর্থ নেই এমন আরেকটি ঘটনার সাক্ষী হতে চায় না এনসিপি। আসলে কি কি প্রতারণা হয়েছে আপনি যদি আমাদের একটু বলতেন। না, জুলাই ঘোষণাপত্রে আমাদের সাথে যে টেক্সটটা মানে শেয়ার করেছিল সরকারের তরফ থেকে, পরবর্তীতে আমরা যখন দেখতে পেলাম যে জুলাই ঘোষণাপত্রে যে ঘোষণাপত্রটি পাঠ করা হলো সেই টেক্সটে অনেক পরিবর্তন করা হয়েছে, এবং এটা একটা একদলীয় ঘোষণাপত্র হয়ে গিয়েছে। হ্যাঁ, কোন দলীয় ঘোষণাপত্র? এটা আপনি ঘোষণাপত্র পাঠ করলে বুঝতে পারবেন। এটা পুরোপুরি একটা বিএনপির লাইনের ঘোষণাপত্র হয়ে গেছে, যেখানে সিপাহী জনতার বিপ্লবকে বিপ্লব আখ্যা দিচ্ছে, কিন্তু আপনার এই 24-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থানকে সেখানে শুধুমাত্র একটি অভ্যুত্থান হিসেবে আখ্যায়িত করা হচ্ছে। এরকম বিষয়, নানান বিষয় আছে যেগুলোকে আমরা মনে করেছি যে এটা একটা প্রতারণার শামিল। এবং এই জুলাই সনদের প্রেক্ষাপটেও আমি খুব অবাক হয়ে খেয়াল করলাম, জুলাই সনদের যে আগে একটা খসড়া দেওয়া হয়েছিল সেই খসড়াতে কিন্তু লেখা ছিল বৈষম্য বিরোধী আন্দোলনে। হ্যাঁ, যে পটভূমিটা লেখা ছিল সেখানে লেখা ছিল বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান, সেখানে একটা পটভূমি ইতিহাস টানা হয়েছিল। কিন্তু পরবর্তীতে যে আমরা যে চূড়ান্ত কপিটা পেলাম সেখানে দেখতে পেলাম যে বৈষম্য বিরোধী শব্দটাই আর নাই, সেখানে ছাত্র শ্রমিক জনতার অভ্যুত্থান এইভাবে একটা লিপিবদ্ধ। এবং সেখানেও সেই জিয়াউর রহমান কিভাবে মার্শাল ল থেকে ক্ষমতায় আসলেন, বহুদলীয় গণতন্ত্র, হ্যান ত্যান, এগুলা কিন্তু সেখানে ঢুকায় দেওয়া হলো। এবং এখনই যখন এই জিনিসটা করা হলো আমাদের চোখের সামনে, এখন এখানে আসেন বাস্তবায়ন পদ্ধতি নিয়ে। বাস্তবায়ন পদ্ধতি নিয়ে আমরা যখন দীর্ঘ সময় আলোচনা আছেন, এখানে প্রিন্স ভাই আছেন, মান্না ভাই আছেন, ওনারা কমিশনে ছিলেন, আমাদের পক্ষ থেকে যখন আমরা বললাম বাস্তবায়ন পদ্ধতি নিয়ে আলাপ করেন, তখন কমিশন তো এক প্রকার 31 জুলাই বললো যে তারা শেষ, আর তারা আলোচনা করবে না। কিন্তু আমাদের চাপের কারণে তারা আবার কমিশনের মেয়াদ বাড়ায় তারা আলোচনায় ডাকলেন, কমিশনের এই বাস্তবায়ন পদ্ধতি নিয়ে আলোচনা হলো, এবং পদ্ধতি কিন্তু একটা মোটামুটি সবাই একমত হয়ে একটা জায়গায় আসলো যে একটা আদেশ হবে, আদেশের পর গণভোট, গণভোটের পরে একটা কনস্টিটিউয়েন্ট পাওয়ার পাবে পার্লামেন্টটা। এখন সেই বাস্তবায়ন পদ্ধতিতে কিছু বিষয় অমীমাংসিত রয়ে গেছে, নোট অফ ডিসেন্টের বিষয় আছে, বা গণভোটের প্রশ্নটা কি হবে। তো এই যে বাস্তবায়ন পদ্ধতি কমিশন বললো তারা সরকারকে সুপারিশ দিবে, এখন যে সুপারিশের টেক্সট কি হবে এটা কিন্তু আমরা স্পষ্ট না। আমরা ওই যে বললাম আমরা প্রতারিত হয়েছি, ওই প্রতারিতটা আর হতে চাই না। আমরা সেই কারণে কমিশনকে বলেছি, সরকারকেও বলেছি যে সেই টেক্সটটা আমাদেরকে দেখাতে হবে। তারা বাস্তবায়ন পদ্ধতি সরকারকে কি প্রস্তাবটা দিচ্ছে সেই প্রস্তাবের টেক্সটটা আমরা দেখতে চাই। সেখানে নোট অফ ডিসেন্ট বা এই মীমাংসিত অমীমাংসিত বিষয়গুলো নিয়ে সরকার কমিশন কি প্রস্তাব দিল, কিংবা গণভোটের প্রশ্নটা কি হবে, সেটা একই সাথে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ নামে যে আদেশটা হতে যাচ্ছে সেই আদেশটার টেক্সটটাও কি হবে সেটাও আমাদের বলতে আমরা বুঝাচ্ছি যে জনগণের কাছে এটা উন্মুক্ত করতে হবে, জনগণ এটা দেখে বুঝে তারপর সরকার একটা সিদ্ধান্ত নেয়। আপনার কাছে আবার আসবো, জুলাই সনদ প্রশ্নে অনেক অমীমাংসিত বিষয় রয়ে গিয়েছে, আমরা আলোচনায় নিশ্চয়ই আপনার কাছে আবার আসবো। আসাদুজ্জামান রিপন, আপনার কাছে জানতে চাই, আমি একটু অন্য প্রশ্ন করতাম, কিন্তু জাভেদ রাসিন এমন একটা বিষয় নিয়ে আসছে যে বিএনপির লাইনের ঘোষণাপত্র, বিষয়টা আপনি শুনেছেন নিশ্চয়ই, এটার জবাবটা আপনি কিভাবে দিতে চাচ্ছেন? নম্বর ওয়ান, আমি তো এই আলোচনার মধ্যে ছিলাম না। জি, এক্সকিউজ মি, একজন সাধারণ নাগরিকের মতো রিপন ভিডিও ঘোষণাপত্র নিয়ে কিন্তু কোনো আনুষ্ঠানিক আলোচনা হয় নাই আমাদের সাথে। ওটা হচ্ছে আগের যেটা ঘোষণিত হয়েছে সেটার কথা বলছেন উনি। তো এখন কথা হচ্ছে যে আমি মান্না ভাইয়ের সাথে ভেরি মাচ
একমত। সেটা হচ্ছে যে আপনার এই ঘোষণাপত্র বাস্তবায়ন কে ঘোষণা দেবেন, প্রেসিডেন্ট দেবেন না প্রধান উপদেষ্টা দেবেন, ইতিমধ্যে নানা বিষয় নিয়ে কিন্তু অনেকগুলো সংকট তৈরি হয়ে গেছে, এতে কোনো সন্দেহ নেই। এবং আপনার জামাতের তরফ থেকে আমি সর্বশেষ যে সংবাদটি পড়ে আসলাম তাতে লেখা আছে যে পিয়ার পদ্ধতির ব্যাপারটা যদি মীমাংসা না হয়, অর্থাৎ এটা যদি ইনকর্পোরেটেড না হয়, তাহলে তারা সনদে স্বাক্ষর করবেন না। অনেকগুলো মানে শর্ত আছে এইখানে। এটা তো সত্য কথা যে আপনি যত রাজনৈতিক দলগুলোকে নিয়ে আপনি এই আলোচনায় বসেছেন, ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু মিট এভরিওয়ান, স্যাটিসফাই এভরিওয়ান। খুবই অসম্ভব ব্যাপার। আপনি সংবিধানে একসময় সমাজতন্ত্র ছিল, তারপরে যখন আমাদের দল রাষ্ট্র ক্ষমতা আসলো এবং একটা রেফারেন্ডামের মধ্য দিয়ে যখন সংবিধান সংশোধন হলো, তখন সেই সমাজতন্ত্রে কিন্তু একটা ব্যাখ্যা এলো। এর আগে একটা ব্যাখ্যা ছিল না, স্ট্রেইট একটা সমাজতন্ত্র কনসেপ্টটাই ছিল। বলা হলো সামাজিক ন্যায় বিচার অর্থে সমাজতন্ত্র। আমাদের সংবিধানের মধ্যে ধর্মনিরপেক্ষতা অন্তর্ভুক্ত হলো। এই যে ধর্মনিরপেক্ষতা যে অন্তর্ভুক্ত হবে, এটা যেই 72 সালে যে গণপরিষদ গঠন হয়েছিল, পাকিস্তানের জাতীয় এবং প্রাদেশিক পরিষদের নির্বাচনের মধ্য দিয়ে যারা নির্বাচিত হয়েছিলেন এবং পরবর্তীতে আপনার তাদের কাছে ক্ষমতা হস্তান্তরিত না হয়, সেই সদস্যদের দিয়েই তো আপনার মানে একটা গণপরিষদ গঠিত হয়েছে। এটা তো সত্য কথা। শেখ মুজিবুর রহমান তার 1969 সালে কারাগার থেকে মুক্তি পাওয়ার পর থেকে শুরু করে 70 নির্বাচনের ম্যানিফেস্টোতে কোনো জায়গায় কোনো সময় কি তিনি উল্লেখ করেছিলেন যে তার দল যদি নির্বাচিত হয় তাহলে সেই প্রজাতন্ত্র, অর্থাৎ পাকিস্তান প্রজাতন্ত্রটি, পাকিস্তান তো বোধহয় ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তানের কোনো একটা নামটাম ছিল সম্ভবত, এক্স্যাক্টলি তাই। তো ওটা যে একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হবে, এই কথা তিনি মানে তার 6 দফার মধ্যে বা কোনো জায়গায় তিনি উল্লেখ করেননি। বাট অল অন এ সাডেন আমরা 73 সালের সংবিধানে আমরা দেখলাম ধর্মনিরপেক্ষ বিষয়টি রাষ্ট্রীয় মূলনীতি হিসেবে 4 মূলনীতি মানে মূলনীতি। এই মূলনীতিটা আসলো কোত্থেকে? এটা তো একটা রাজনৈতিক দলের নিজেদের আকাঙ্ক্ষার বিষয়, অথবা তার সহযোগী বা তার সাথে যারা অ্যালাইন ছিলেন তাদের মতবাদের একটা রিফ্লেকশন। তো এখন কত সেটাও তো জাতি অনেকদিন প্রত্যক্ষ করেছে তো। আচ্ছা, তো ধর্মনিরপেক্ষতা এটা ইনকর্পোরেট করার জন্য, এটা ঢুকানোর জন্য তো শেখ মুজিবুর রহমান ওয়াজ নট ম্যান্ডেটেড, অথবা উনি কোনোদিনই কোনো ফোরামের কাছে তিনি বলেননি এবং চাননি। কিন্তু এটা আমাদের সংবিধানের 4 মূলনীতির অংশ হয়েছে। আমি যেটা দেখলাম আজকে বোধহয় রুহিনুসন প্রিন্সরা তারা তাদের 4টি মানে রাজনৈতিক দলের 4টি বা 6টি দলের সাথে বসেছে। আমরা বিরতির পরে আবার আসবো। এই যে ঘোষণাপত্র বিএনপির লাইনের বিষয়টা আমি আপনার কাছ থেকে আরো ব্যাখ্যা জানতে চাইবো, এবং তার আগে জাবির নাসির আসলে কি বোঝাতে চাইছেন সেটাও বিষয়ে কথা বলবো। এটা বিরতি নিয়ে ফিরছি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন বিএসআরএম গণতন্ত্রে এখন খুব গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে, আশা করি আমাদের সঙ্গে থাকবেন। ছিলাম আদর্শিক মত পার্থক্যের জায়গাটি, যেটা আমরা বিরতির মাঝখানে অফ দ্য রেকর্ড আলোচনা করছিলাম। কিছু আদর্শিক জায়গায় তো ছাড় দেওয়ার প্রশ্নই আসে না। রাজনৈতিক দলগুলো আপনারা যে আদর্শ লালন করেন সেটা তো কিভাবে ছাড় দিবেন, কিভাবে এখানে ঐক্যমতের সব বিষয়গুলো ঐক্য কিভাবে হবে, এই কথাটা বলছিলাম। আমি মনে করি যে প্রথমে এটা তো কারেক্টই, ধরো আমি তো লিখিতভাবে ছাড় দিতে পারবো না, কিন্তু আমাকে নির্ভর করতে হবে জনগণ এখন কি চাচ্ছে। আমরা কিন্তু এটা বলেছিলাম যে আমরা এইখানে আপনাকে স্বাক্ষর করে যে এইটাকে ডিফেক্টো মানে শব্দের মার প্যাচে, এই শব্দটা আমি ওইখানে উচ্চারণ করেছি বলে বললাম, আপনি যা দিলে আমি স্বাক্ষর করতে পারবো না। দেখেন, যদি কেউ ক্ষমতায় যে ওইটা তখন তিনি কেউ করতে চায়, আমরা রাজনৈতিকভাবে মোকাবেলা করার চেষ্টা করব, কিন্তু তারপরে দেশের মেজরিটি মনে করলে তো আমার কিছু করার নাই। সুতরাং আপনি তো এইটা জোর করে ঐক্যমত্য করাবেন না, এটা একটা যেমন প্রসঙ্গ করবে। কিন্তু 3টা পয়েন্ট আমাদের আছে। প্রথমে পটভূমিতে সব পয়েন্টে একমত হবো, এটা কি করে সম্ভব? এখানে মান্না ভাই আমাদের সিনিয়র আছেন, উনি আমাদের বোঝাক না যে কারণ ধরেন পাকিস্তানের জন্ম, মুক্তিযুদ্ধ, তারপরে আপনি এই 54 বছর তার যে বয়ান, এখানে তো একমত হওয়ার সুযোগ নাই। কিন্তু আপনি আপনার মতো একটা করলেন, যেমন ধরেন উনি ঘোষণাপত্র নিয়ে বলার কথা ওইখানে বলছেন, আমি কোনো মন্তব্যটা নিয়ে করছি না, কিন্তু এই পয়েন্টে তো কতগুলো বিষয় আমি ঐক্যমত্য হতে পারবো না, আপনি জোর করলেও তো পারবেন না। তারপরে যেমন শুধু এইটা না, আপনি দেখেন বোঝার জন্য বলি, আপনি 150-2 যেখানে আমাদের অনুচ্ছেদে স্বাধীনতার
ঘোষণাপত্রটা সন্নিবেশিত আছে, প্রক্লেমেশনটা আছে, আপনি এখানে বাতিল করার কথা বলছেন। আবার এখানে জুলাই সনদের নামে যেটা আমরা যতটুকু ঐক্যমত্য হই, নোট অফ ডিসেন্ট, সেটাকে আপনি সন্নিবেশিত করা বলছেন। তার মানে যে কেউ তো বলতে পারে যে আপনি কি ৭১কে বাদ দিয়ে এইটা কি ২৪কে পুনর্স্থাপিত করতে চান। তা আমরা বলছি এই বিতর্কিত শব্দগুলো বাদ দেওয়া দরকার। এরকম অনেক প্রশ্ন আছে, এমনকি ধরেন নারী আসন। আমাদের কথা পরিষ্কার যে আমরা ১০০ আসন বৃদ্ধি চাই, সরাসরি নির্বাচন চাই, কিন্তু এইখানে যেভাবে নিয়ে আসা হলো তাতে আমাদের কাছে মনে হয়েছে যে আর কখনো সরাসরি নির্বাচনের জায়গায় কিন্তু থাকবে না। আমি অল্প কয়েকটা পয়েন্ট বলে এবং অনেকগুলো পয়েন্ট বলতে পারি। তাহলে এই জায়গা ছিল, শেষে এসে দাঁড়ালো আপনি অঙ্গীকার নামার জায়গায়। অঙ্গীকারের জায়গায় এখানে যেটা আমরা একমত না, ওইখানে বলছেন যে আমরা যেসব বিষয় এখানে ঐক্যমত্য পোষণ করলাম, মানে নোট অফ ডিসেন্ট সহ সবাই তার পুরোপুরি বাস্তবায়নের জন্য অঙ্গীকারবদ্ধ হব। এই শব্দটাই তো কারেক্ট না। আপনি এইখানে আপনি দেখবেন যে কি বলে যে আপনি বাস্তবায়ন পদ্ধতি অন্যান্য প্রশ্নগুলো নিয়ে এসে যেটা এখানে করা হচ্ছে গণভোট বা কি করব না করব, যেটা আমাদের মীমাংসিত হয় নাই, কিন্তু আপনি শেষে এসে বললেন যে এই সরকার অথবা অন্যান্য প্রতিষ্ঠানের পক্ষ থেকে এটা বাস্তবায়ন করা হবে। আমার বিবেচনাটা ভেগ জায়গায় রাখা হলো। যেমন আমাদের পজিশন এই ব্যাপারে ক্লিয়ার ছিল, আমরা গ্রহণ করতে বলছি না, যেটা গ্রহণ হবে না এটা অফ রাখলে হতো। আমরা বলেছিলাম যে যে বিষয়ে আমরা ঐক্যমত্য হলাম এখনই যেটা আইনে পারমিট করে আপনি সেটা বাস্তবায়ন করেন, আর যেটা সংবিধান সংশোধনের সাথে জড়িত সেটা আগে পার্লামেন্টের জন্য রাখেন। এবং অনেক কিছু আমাদের মৌলিক পরিবর্তন যেটা খালি পার্লামেন্ট করলে হবে না, গণভোট লাগবে, তখন আপনি গণভোট করেন, আমরা সবাই মিলে ঐক্যমত্য হইতে পারি। তাহলে যেসব বিষয় ঐক্যমত্য হবে এখন করব, আর যেসব বিষয় হয়তো ঐক্যমত্য হতে পারলাম না আমরা আগামী নির্বাচনে আমাদের নির্বাচনের স্থান নিয়ে জনগণের কাছে যাব, জনগণ যদি আমাদেরকে ভোট দেয় তখন আমরা বাস্তবায়ন করব। আপনি যখন একটা ঐক্য টিমকে নিয়ে ঐক্যবদ্ধ করতে চান এবং নানা আদর্শের ডিফারেন্সে, তখন আপনি নিজেরটা চাপিয়ে দেওয়া শব্দটা আমি বললাম, কেউ যদি বলেন ধরেন আমি যদি মনে করি আমার এই চাপানোটা না হলে আমি করব না, তাহলে তো এখানে ঐক্য হয় না। কারণ আমাদের এই সমস্ত দ্বিমতগুলো আছে বলেই আমরা, তারপরে আমি পরিষ্কার অফিসিয়াল বললে আমাকে বলতে হয়, আমরা দেখি যে এগুলো সংশোধন করে তারা করছে, স্বাক্ষর করার তো কোনো অসুবিধা নেই, কিন্তু আমরা তাদের যে ল্যাঙ্গুয়েজ আজকেও দেখলাম যে এই যে রিয়াজ সাহেব যেটা বললেন, ওনাদের সময় বেড়েছে এবং ওনারা ওই পদ্ধতি নিয়ে কথা বলবেন, কিন্তু যেটা রাইট আপ করেছেন এটা ওনারা পরিবর্তন করবেন না। আমি যেটা ওনার সংবাদ সম্মেলনে দেখে আসলাম, তাহলে এরকম পরিস্থিতি থাকলে তো এখানে সম্ভব না। কিন্তু এই কথা আমি শুরুতে যেটা বলেছি, আমরা জনগণের কাছে যেসব পয়েন্টে ঐক্যের কথা বলেছি, অঙ্গীকারবদ্ধ হয়েছি, সেই ঘোষণা আমাদের অলরেডি আছে, আমরা সেটা বাস্তবায়নের জন্য প্রচেষ্টা চালাই যাব। আর রাজনৈতিক যে ডিফারেন্স আছে সেই রাজনৈতিক ডিফারেন্স আমরা রাজনৈতিকভাবে আমাদের সংগ্রাম করব এবং জনগণকে সাথে নিয়ে আমাদের সেই রাজনৈতিক অংশ বাস্তবায়নের জন্য আমরা গণতান্ত্রিকভাবে আগায় যাব। আর এই সময় যে পজিটিভ ধারা আমাদের মধ্যে আলাপ আলোচনার মধ্যে গড়ে উঠলো, সেই ধরনের একটা পরিবেশ নিয়ে আগায় যাব। আগায় যেতে হবে কেন জানেন? আমার এই পয়েন্টে শেষ কথা হচ্ছে, মনে রাখা দরকার, অন্য গণ অভ্যুত্থানের থেকে এই গণ অভ্যুত্থানের যে বিষয়টা দাঁড়ালো, এই যে প্রায় হাজারো মানুষের রক্ত দেওয়া, হাজার হাজার মানুষ এখন আহত হয়ে আছে, তাদের যে অন্যতম আকাঙ্ক্ষা গণতন্ত্র এবং বৈষম্যহীন সমাজের আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের সংগ্রাম ছাড়া তো আমরা তাদের পক্ষে কথা বলা বা কোনোভাবেই ওইটা নিয়ে তো আর চলে না। কিন্তু আমি মনে করি যে জনগণের যে অভূতপূর্ব সাড়া ছিল, ওই নিহত আহতের বাইরে যে কোটি কোটি মানুষ রাস্তায় নেমে এসেছিল, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের সংগ্রামে কিন্তু এই যে রাজনৈতিক দলগুলো গণতন্ত্রের আকাঙ্ক্ষার কথা বলি, ২৪-এর আকাঙ্ক্ষা বলি, সেই পথে থেকে আমাদের আগাতে হবে, অন্য কোনো বিকল্প নেই। সেইখানে আপনি শুধু কোথায় স্বাক্ষর করলাম কি করলাম না এইটাকে প্রধান করলে আপনি কিন্তু ঐক্যটাকেই বরঞ্চ অনৈক্যের পরিমাণটাই বেশি দেখা যাবে। সাধারণ মানুষের কাছে বার্তাটা কি যাচ্ছে? আপনারা তো জুলাই আন্দোলনের একজন বীর সেনানী, আপনাদের মধ্যে যখন মূল জায়গাটা এসে যখন এই জিনিসটা তৈরি হবে, মানুষের কাছে বার্তাটা কি যাবে? আমি একটু সহজে বলি, এইটা ধরেন আমি আপনাকে অন্য একটু উল্টা করে কথা বলি। ধরেন এই যে সনদ নামে আমরা কি করতে চাই, আপনি একটা কি বলে একটু সচেতন মানুষের কাছে জিজ্ঞেস করুন তো, তিনি কি ভালো করে জানেন কি না? মানুষ বুঝে না। তাইলে আপনি বরঞ্চ, আমি প্রথম দিন থেকে এটা অনেক সময় বলার চেষ্টা করেছি, আমরা এই যে ব্যাখ্যা না করে, জিনিসগুলো ব্যাখ্যা না করে যেটা দিচ্ছে এটা ভুল বার্তা দিচ্ছে, যার জন্য যে আমার আবার 1 বছর আগের কোট করতে হচ্ছে। 5ই অক্টোবর 2024 আমাদের লিখিত আছে বাম জোটের পক্ষ থেকে যে আমরা প্রধানত ভালো নির্বাচনের জন্য যা যা সংস্কার করা দরকার সেটাই চাই, এবং এর জন্য সংবিধানের কোনো প্রয়োজনীয় সংযোজন করতে গেলে সেইটা আপনি করেন, আর বাকিগুলো প্রস্তাবের মধ্যে রাখেন। তাহলে আজকে কিন্তু এই সংকট হতো না। আপনি দেখেন এই যে নির্বাচনের কথা আমরা বলছি, আপনি আমাকে বলেন তো, আরপিও নিয়ে এত আলোচনা হচ্ছে রাজনৈতিক দলগুলোর সাথে যে ভালো নির্বাচনের জন্য যা যা সংস্কার করা দরকার, আপনি কি কোনোটা এখন আলোচনায় আনতে পেরেছেন? তা পারেন নাই। এখন এই দায় কে নেবে? হ্যাঁ, এই দায় আমরা একসাথে বসেছি, আমরা তো এড়াইতে পারবো না।
কিন্তু এর প্রধান দায় নিতে হবে যারা উদ্যোগী ভূমিকা নিয়েছে, সরকার, তাকেই নিতে হবে। এটা ছাড়া তো করার কিছু নেই। কিন্তু আমি এই কথা বলে এই সংকট ভারী করতে চাই না। যতটুকু হয়েছে ওনারা সেই ঐক্যটা প্রচার করুক, তাহলে দেখবেন এই সংকট থাকবে না এবং আসলেই একটা নির্বাচনী পথে হাঁটার কোনো বিকল্প এখন নাই। সেই দিকেই আমাদের দৃষ্টি নিবদ্ধ করা দরকার বলেই মনে করি। জি, মাহমুদুর মান্না, ঐক্যমত কমিশনের উদ্যোগে যে ঐক্যের আমরা কথা শুনেছি, আমরা নিজেরা গণমাধ্যম কর্মী হিসেবে রিপোর্ট করেছি, সেখানে কি আসলে ঐক্যের বদলে আরো অনৈক্য তৈরি হয়েছে কিনা? নতুন করে অনৈক্য তৈরি হয়েছে এরকম করে বলাটা বোধহয় একটু বেশি হবে। কিন্তু হয় কি, ধরেন আপনি অ্যাপারেন্টলি মনে করছেন যে আমরা তো একই আছি, কিন্তু আলোচনা করতে গিয়ে দেখলেন যে আসলে দৃষ্টিভঙ্গিগত অনেক তফাৎ আছে। এরকম তো হতেই পারে। এটা এমনকি আপনার নিজের মধ্যেও হবে, নিজের দলের মধ্যে হবে, অন্য জায়গাতেও হতে পারে। আমি এখানে স্পেসিফিক্যালি এরকম করে বলতে পারছি না, বা আমি এরকম দেখছি না যে নতুন কোনো একটা ডিফারেন্স ক্রপ আপ করেছে, এরকম দেখছি না আমি। বরঞ্চ যতদূর সম্ভব আমাদের অর্জনটাই বেশি মনে করি আমি। বেশ মৌলিক জায়গাতেও আমাদের ঐক্যমত্য হয়েছে এবং অনেকগুলো জিনিস আলোচনার মধ্যে দিয়ে কাছাকাছিও এসেছি। যেমন ধরেন এই যে গণভোটের ব্যাপারে আমরা একমত ছিলাম না, অনেক ডিফারেন্স ছিল অনেকের, কিন্তু এক জায়গায় এখানে এসে দাঁড়িয়েছি। এরকম করে আমি বলছি যে মানে আর্টিকেল 70 নিয়ে আমরা এক জায়গাতে এসেছি, ওখানে আরও ব্রাশিং হতে পারতো, যেটা প্লিজ বলতে পারেননি। আবার সাংবিধানিক পদে চাকরিতে নিয়োগ দেওয়ার জন্য যে অথরিটি, যেটা এক্সিকিউটিভের হাতে থাকতে হবে, সেখানে প্রপোজাল ছিল যে এটা একটা কনস্টিটিউশনাল কমিশনের হাতে দাও। এই ব্যাপারে হতে পারিনি, এখানে ডিফারেন্সটা বোঝা গেছে। এইরকম অনেকগুলো পয়েন্ট আছে। কিন্তু আমি দেখবো যে টোটালিটিতে যেটা হয়েছে তা হচ্ছে আমাদের ধরেন গত 15 বছর যা ছিল বা তার আগে যা ছিল তার চাইতে রাজনীতির সংস্কৃতি অনেক এগিয়ে এসছে। গণতন্ত্রের জন্য যে সহনশীলতা দরকার, ধৈর্য দরকার, একজন একজনকে বোঝার চেষ্টা দরকার, 6 থেকে 8 মাস ধরে এই চেষ্টা করা হয়েছে কম বেশি। এবং এই জন্যে কোনো বড় ধরনের ঝগড়া, বিবাদ, মতান্তর ছাড়াই কিন্তু আমরা বেরিয়ে আসতে পেরেছি। আমি মতান্তর বলছি, মত পার্থক্য বলছি না, মত পার্থক্য নিয়েই বেরিয়ে এসেছি এবং এটাই স্বাভাবিক মনে করি আমি। জি, জাভেদ রাশিন, আপনি কথা শেষ করতে পারেননি, তখন আপনি বলছিলেন একটি দলের লাইনে ঘোষণাপত্র হচ্ছে এবং আপনারা আসলে আরেকটি ঘটনার সাক্ষী হতে চান না, এই জাতীয় ঘটনার সাক্ষী হতে চান না। তাহলে যদি আমরা এইভাবে বলি যে জুলাই আন্দোলনের আপনারা তো সব রাজনৈতিক দলের ছিল, আপনারা তো নেতৃত্বের ভূমিকায় ছিলেন, তো সেই নেতৃত্ব যারা দিয়েছে তারাই যদি এখানে না থাকে তাহলে বিষয়টা কেমন গোলমেলে হয়ে গেল না? কেমন গোলমেলে হওয়াটা তো বিষয় না, বিষয়টা হচ্ছে যে একটা জিনিস আপনি শুরু করেছেন, সেটা আপনি কতটা ট্রান্সপারেন্সির সাথে, কতটা বিশ্বস্ততার সাথে আপনি জিনিসটা সমাধান করছেন। এই জায়গাটা তো আমি একটু প্রিন্স ভাইয়ের কথার সাথে যদি একটু সুর মিলাই, সেটা হচ্ছে প্রধান উপদেষ্টার যে বক্তব্য ছিল যে যতটুকু মিলবে ততটুকু করব, না হলে বাদ। তাহলে আপনি এই যে 84টা প্রস্তাব দিয়েছেন, 84টা প্রস্তাবের মধ্যে কয়টা প্রস্তাব আছে সব রাজনৈতিক দল একমত বলেন তো? 14টা বিষয়, যেখানে সব রাজনৈতিক দল একমত, কোনো নোট অফ ডিসেন্ট নাই, এরকম বিষয় আছে মাত্র 14টা। তাহলে এই যে 84টা বিষয়ের মধ্যে বাকি যে 70টার মতন বিষয়, তাহলে এই বিষয়গুলো এখানে আনার কি দরকার? আমি যদি প্রধান উপদেষ্টার কথাকেই কোট করি, তাহলে তো জুলাই সনদটারই কোনো অস্তিত্ব থাকছে না। তার মানে কি? তার মানে কোন কোন বিষয় ঐক্যমত্য হব, কে একমত হলে বা কে কোন কোন রাজনৈতিক শক্তি একমত হলে সেটাকে আমরা ঐক্যমত্য ধরবো, এটার কি কোনো মানদণ্ড নির্ধারণ করা হয়েছে? হয়নি। আমরা কিন্তু প্রথম দিকেই বলেছিলাম যে এটার একটা মানদণ্ড নির্ধারণ করা যায় কিনা, যে কতটুকু রাজনৈতিক দল একমত হলে সেটাকে আমরা ঐক্যমত্য ধরবো। সেখানেও কমিশন ওই মেজরিটেরিয়ান পদ্ধতিতে হাঁটতে চায়নি। তাহলে এখন আমাদের প্রশ্ন হচ্ছে, আমরা কোন কোন বিষয়ে একমত হয়েছি সেটা জনগণ জানে, কোন কোন বিষয়ে আমরা কি কি বিষয়ে যুক্তি দিয়েছি সেই আলোচনাও সারা বাংলাদেশের মানুষ দেখেছে লাইভ টেলিকাস্টের মাধ্যমে। আনুষ্ঠানিকতার নামে, শুধুমাত্র স্বাক্ষর করানোর নামে আমরা এমন কোনো ঘটনার সাক্ষী হতে চাই না যেটা আমাদেরকে পরবর্তীতে এই জনগণের কাছে, আপনি যেটা বললেন আমরা গণ অভ্যুত্থানের মধ্য থেকে বেড়ে ওঠা রাজনৈতিক দল, আমরা পরবর্তীতে জনগণ তো আমাদেরকে প্রশ্ন করবে যে এই যে আমাদের সাথে যে হিপোক্রেসিটা করা হলো, আপনারা এটার পার্ট হলেন কেন? আমরা সেই হিপোক্রেসির পার্ট হতে চাই না। আমরা সেই স্বচ্ছতা এবং জবাবদিহিতার জায়গাটা নিশ্চিত করার জন্য আমরা সরকারকে বলেছি, তুমি যে টেক্সটটা দিবা সরকারকে, সেটা তুমি আমাকে আগে দেখায় নাও, সেটা আমি দেখতে চাই, আমি স্পষ্ট হতে চাই আমি কিসে স্বাক্ষর করতে যাচ্ছি নাকি যাচ্ছি না।
আমি যখন একটা জমির দলিলে স্বাক্ষর করতে যাব, আমি কি দলিলটা পড়বো না? আমি কি না পড়ে আমি স্বাক্ষর করে দিব? তা আমি কোন বিষয়ে স্বাক্ষর করতে যাচ্ছি সেটার পুরো পদ্ধতিটা তো আমার আগে বুঝতে হবে, আমার জানতে হবে। আমি বুঝে তারপরে আমি সিদ্ধান্ত নিব আমি এটার পার্ট হব কি হব না। আমাকে ধোঁয়াশায় রেখে যদি তুমি আমাকে স্বাক্ষর করতে নিয়ে যাও এবং একটা লাইভ টেলিকাস্টের মাধ্যমে জনগণকে বোঝানোর জন্য যে না এরা তো সবাই আছে এখানে, কিন্তু মূল জিনিসটাকেই হাইড করা হচ্ছে, সেটা নিয়ে আমাদের মূল প্রশ্নটা। এবং সেই জায়গাটাতেই আমরা বলেছি যে এটা স্পষ্ট করতে হবে সরকারকে বা কমিশনকে। কমিশন সেই ব্যাপারে কোনো কিন্তু উদ্যোগী ভূমিকা নেয়নি। কমিশনের মেয়াদ সে 31 জুলাইয়ের পর আজকে অক্টোবরে এসে আমরা দাঁড়িয়েছি। এই যে সময়টাতে, এই সময়টার মধ্যে এই বাস্তবায়ন পদ্ধতি নিয়ে তাহলে আমরা কি অগ্রগতি করলাম যদি আমাদেরকে একটা টেক্সটই তারা দেখাতে না পারে? হ্যাঁ, তো সেই জায়গাটা নিয়ে আমাদের প্রশ্ন হচ্ছে, আমি একটু আগে যে কথাটা বললাম, আপনি শুরুটা হয়েছিল যে জুলাই ঘোষণাপত্র নিয়ে আমার যে প্রতারণার কথাটা, জুলাই ঘোষণাপত্রে আমরা একই ঘটনা দেখতে পেয়েছি এবং জুলাই সনদের যে খসড়া, সেই খসড়ার পটভূমিতে আমরা এবং অঙ্গীকার নামে আমরা বারবার চেঞ্জ দেখতে পেয়েছি, যেটা কিন্তু প্রিন্স ভাই স্বীকার করেছেন। আমরা বারবার টেক্সটে চেঞ্জ দেখতে পেয়েছি এবং আমরা জানি না যে স্বাক্ষর করার পর যে আমাদেরকে, আমরা যে কথার কথা 3টা পদ্ধতির কথা বললাম, যে একটা আদেশ হবে, গণভোট হবে, কনস্টিটিউয়েন্ট পাওয়ার থাকবে পার্লামেন্টের, দেখা গেল এটার মধ্যে গণভোট নাই, কথার কথা। তখন আমি তো এটার অলরেডি পার্ট হয়ে গেছি স্বাক্ষর করে, তাহলে তখন আমার রাজনৈতিক অবস্থান আমি কিভাবে জনগণকে আমি বুঝাবো যে না আমি তো এটা চাই নাই, আমি তো অলরেডি স্বাক্ষর করে এই সনদের সাথে আমি জড়াই ফেলছি নিজেকে। তো সেই জায়গাটায় আমরা বলেছি আমরা এটা স্পষ্ট করতে চাই, কমিশন এটা স্পষ্ট করুক যে তারা কি প্রস্তাব সরকারকে দিচ্ছে, জুলাই সনদের যে বাস্তবায়নের আদেশ হবে সেই আদেশে কি টেক্সটটা থাকবে, গণভোট যে হবে গণভোটের প্রশ্নটা কি হবে, সেই সব কিছু কমিশনকে জনগণের সামনে পুরোপুরি ক্লিয়ার করতে হবে। ওটা দেখে আমরা তখন বিবেচনা করব যে আমরা যাব কি যাব না, সেটার বিবেচনা তখন জনগণ আমাকে জাজ করতে পারবে যে না সে এই কারণে এটাতে যায়নি। আশা করি আমার কথা বুঝতে পেরেছি। আপনি হিপোক্রেসির কথা বলছিলেন, আসলে কার বিরুদ্ধে এই হিপোক্রেসির অভিযোগ? আমি তো বললামই এটা কমিশনের বিরুদ্ধে বা সরকারের বিরুদ্ধে। জুলাই ঘোষণাপত্র সরকার একই কাজ করেছে এবং সনদেও তারা একই কাজ করতে যাচ্ছে বলে আমরা সেই আশঙ্কা থেকে আমরা এই অবস্থানটা নিয়েছি। ফাইনালি আপনারা যাচ্ছেন না? এখন পর্যন্ত আমাদের দলীয় সিদ্ধান্ত আমরা যাচ্ছি না, যেহেতু আমাদেরকে এখন পর্যন্ত মানে আমরা কিন্তু এই গত 3 দিনেই আমরা ঐকমত্য কমিশনের সাথে অনানুষ্ঠানিক বৈঠক করেছি। বৈঠকে আমরা তাদেরকে বারবার বোঝানোর চেষ্টা করেছি আমরা টেক্সটটা দেখতে চাই, আপনি সরকার কি প্রস্তাবটা দিচ্ছেন সেটা আমাদেরকে দেখান। তারা এখন পর্যন্ত সেটা আমাদেরকে দেখাচ্ছেন। তো এই লুকোচুরি খেলাটা কেন? তো আমরা এই লুকোচুরি খেলার পার্ট হতে চাই না এবং এই কারণে আমরা কিন্তু এখানে আরেকটা বিষয় বলে রাখি, নির্বাচন নিয়ে অনেকেই আমাদেরকে বলছে যে আমরা কি নির্বাচন পেছানোর জন্য বা নির্বাচন বানচাল করার জন্য এরকম কোনো অবস্থান নিয়েছি কিনা। আজকে কিন্তু আমাদের সকালে একটা প্রেস ব্রিফিং ছিল, সেই প্রেস ব্রিফিংয়ে আমাদের দলের আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি স্পষ্ট করে বলেছেন যে ফেব্রুয়ারি নির্বাচন হতেই হবে ফেব্রুয়ারির মধ্যে, এবং সেই নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি এনসিপিও পার্ট হবে। এইটা নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই। আমরা যেই ট্রান্সপারেন্সির প্রশ্ন বা যে প্রসেসের প্রশ্ন, সেই প্রশ্নে কমিশনকে বা সরকারকে জবাব দিতে হবে যে তাদেরকে খোলাসা করতে হবে কেন এই অস্পষ্টতা। জি, ডক্টর আসাদুজ্জামান রিপন, এনসিপি তার অবস্থান ক্লিয়ার করেছে এবং তাদের সেই বিষয়গুলো না হলে আসলে তারা যাচ্ছেই না। এটা অত্যন্ত ভ্যালিড আর্গুমেন্ট, আই মাস্ট সে। আমি এনসিপির এই পয়েন্টের সাথে আমি ভিন্ন মত পোষণ করছি না। কারণটা হচ্ছে যে এটা হচ্ছে সত্য কথা যে একটা ডকুমেন্ট, এবং এটা তো নেহাত কোনো ছোটোখাটো ডকুমেন্ট নেই, এটা একটা হিস্টোরিক্যাল ডকুমেন্ট, এটা ঐতিহাসিক বিষয়। তো এই বিষয়ে কোন অনুচ্ছেদে কোন বিষয়ে কোন শব্দগুলোর সাথে তারা একমত পোষণ করবে, এটা একেবারে তো না জেনে, শুধু তাকে কেন, কোনো রাজনৈতিক দলকে অর্থাৎ কোনো পক্ষকেই তো না জেনে করার কোনো কারণ থাকা উচিত না। এটা তো অত্যন্ত সত্য কথা, তাই না? এখানে যারা পক্ষসমূহ আছেন, যারা আলোচনা অংশ নিয়েছেন অথবা আলোচনায় যারা আমন্ত্রিত হয়েছেন, সকল পক্ষদেরকেই তো আপনার টোটাল কন্টেন্টটা তাদের কাছে তুলে ধরা উচিত। এবং সেই কন্টেন্ট নিয়ে যদি কারোর কোনো আপত্তি থাকে, সেখানে ডিফারেন্সেস অফ অপিনিয়ন, তাই না, সেটাকে আপনার যতটুকু সম্ভব এটাকে ডিসলভ করা, তার একটা চেষ্টা থাকতেই পারে। তো সেই চেষ্টাটা না থাকাটা বরং না, মানে কি বলে, এটা স্বাভাবিক না। এটা আমি নিজেও সমর্থন করি না একজন নাগরিক হিসেবে। এখন কথা হচ্ছে কি যে এটা, এবং অ্যাট দ্য সেম টাইম এটাও সত্য কথা যে সকল রাজনৈতিক দল সমস্ত বিষয় যে আপনার একমত হবেন, এটাও কিন্তু মেনে নেওয়ার কোনো আপনি বাস্তবে সেটা মানবেন না, এবং এটা খুবই একটা দুরূহ কাজ। প্রফেসর আলী রিয়াজ যে টাস্কটি নিয়েছেন ঐকমত্য কমিশনের কাজে, সবাইকে সব বিষয়ে একমত করানোটা, এটা তো সঠিক সিদ্ধান্ত ছিল না। বরং যেটা আমরা নিজেরও পত্রপত্রিকায় যেটা দেখেছি, প্রফেসর মোহাম্মদ ইউনূস যেটা ন্যাশনালি যেটা ফোকাস করেছিলেন যে যতগুলো বিষয়ে আপনার একমত হবে,
সেই বিষয়গুলি নিয়ে তিনি এগোবেন, সেটা হলে কিন্তু কোনো কন্ট্রোভার্সি থাকতো না। এবং এই ধরনের একটি ঐতিহাসিক বিষয়ে কন্ট্রোভার্সি না থাকাটি উচিত ছিল। আপনি যেটা বলছেন যে আপনার মানে এনসিপির কথা বলছেন, এনসিপি যদি ফাইনালি যদি এই কি বলে অঙ্গীকারনামায় যদি মানে তাদের যদি স্বাক্ষর না থাকে, নিঃসন্দেহে এটা ইনডিসেন্ট হবে। আমি বলছি মানে অসুন্দর হবে। ইনডিসেন্ট মিনস আমি এটাই বলতে চাচ্ছি, অসুন্দর হবে অথবা পূর্ণাঙ্গ হবে না এটা। এবং অ্যাট দ্য সেম টাইম একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে 24-এর যে গণঅভ্যুত্থানটি হলো, সেই অভ্যুত্থানটি তো নিঃসন্দেহে এটা একটা আপামর জনগণের আন্দোলনের একটা আউটকাম, কালমিনেশন। এবং এটা এবং অ্যাট দ্য সেম টাইম এটাও সত্য কথা, সে আন্দোলনটাকে তো একটা শ্রেণী, যেমন আমাদের সময় যখন আমরা 80-তে যখন আন্দোলন করেছি, তখন আন্দোলনের প্রধান শক্তি ছিল ছাত্র এবং শ্রমিকরা, মানে ছাত্র সংগঠন এবং স্কপ, তাই না? এখনকার নতুন রিয়ালিটিতে কি স্কপ বলে কিছু আছে? শ্রমিকদের কি সেই ধরনের আন্দোলনের কোনো ভূমিকা বা অংশগ্রহণের ব্যাপার আছে? মানে সংঘবদ্ধভাবে নাই। এবং যখন এই যে আন্দোলনটা গড়ে উঠলো, সেখানে নানা শ্রেণী পেশা সমস্ত মানুষই তো আপনার অন্তর্ভুক্ত হলো। 69 গণঅভ্যুত্থানের কথা যদি বলি, মানে মান্না ভাইরা তো আমাদের অগ্রজ হিসেবে তাদের সেখানে সক্রিয় ভূমিকাও ছিল। সেখানে তোফায়েল আহমেদ অ্যান্ড আদার্স এবং তারও আগে রাশেদ খান মেনন এবং অন্যান্য সকল সাবেক ছাত্র নেতৃবৃন্দের যে ভূমিকা ছিল, ফাইনালি 70 নির্বাচনের মধ্য দিয়ে এবং মহান মুক্তিযুদ্ধের সূচনার মধ্য দিয়ে বা মুক্তিযুদ্ধ পরবর্তীতে আমরা কি মানে তৎকালীন ছাত্র সমাজ কি তারা কি সেটা অ্যাসার্ট করতে পেরেছে? না। ইভেন কি 90-তে আপনার যে এরশাদ বিরোধী যে আন্দোলনটি হলো, সেই আন্দোলনের সেই আন্দোলন তো শুধুমাত্র জাতীয়তাবাদী ছাত্র দল বা অন্যদের শুধু না, সবারই তো একটা অংশগ্রহণ ছিল। এখন বিষয়টা হচ্ছে যে আন্দোলনের এটি সত্য কথা, সব পাখি যার যা নিরিয়ে ফিরে যাবে। এটি তো স্বাভাবিক। আন্দোলন হবে, শ্রমিক নামবে, ছাত্র নামবে, নারী নামবে, সবাই নামবে। ছাত্রদের মধ্যে নানা ফ্যাকশন, নানা দল, তারা সবাই একটা পর্যায়ে ঐক্যবদ্ধ হবে, কেউ নেতৃত্বে অগ্রণী ভূমিকা পালন করবে, তাই না? এবং একটা পর্যায়ে আবার যার যার রাজনৈতিক পরিচয়, তারা আবার যার যার জায়গায় চলে যাবেন। সেখানে এনসিপি তারা মানে ওই আন্দোলনের মধ্য দিয়ে একটি অংশ, ছাত্রদের একটি অংশ, তারা যে একটা রাজনৈতিক দল গঠন করেছেন। আমি তাদের রাজনৈতিক দল গঠন করাকে সাধুবাদ জানাই। এই কারণে সাধুবাদ জানাই যেটা 69-এর ছাত্র নেতারা তৎকালীন সময়ে তারা নিজেদের একটা ছাত্র সংগঠন করতে পারেন নাই, এমনকি 90-তে তারা নিজের একটা ছাত্র সংগঠন মানে তৈরি করতে পারেননি। আমি চাই যে আমি তাদেরকে খুব মানে লাভলি, আমি খুব মানে ভালোবেসেই তাদেরকে আমাদের ছেলে মেয়েই বলতে চাই, কারণ এদের মধ্যে অনেকেই একেবারে আমাদের সন্তান তুল্য বয়সী। তো আমাদের তো একটা বয়স যাচ্ছে, আগামীতে যেই দলই হোক না কেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে তো আগামী দিনে তারুণ্যই তো সেখানে নেতৃত্ব দেবে, সম্ভাবনা দেখাবে, স্বপ্ন দেখাবে। এই যে আপনার মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে একটা স্বপ্ন ছিল না? 69 গণঅভ্যুত্থান থেকে এমনি সূচিত হয়েছিল। ওই আপনার মনু মিয়ার জীবনটার পেছনে, আত্মহত্যের পেছনে কি একটা স্বপ্ন ছিল না? 71 মুক্তিযুদ্ধের মধ্যে যারা জীবন দিয়েছেন, যে সমস্ত নিরক্ষর মানুষজন, আমি তো অনেক ছবি গতকালকেও দেখলাম, এই যে মানে যে লোকগুলো কাঁচা দিয়ে, মানে কাঁচা তো বোঝেন, ইউ আন্ডারস্ট্যান্ড, আমার মনে দর্শকরা কাঁচাটা বোঝেন, এই কাঁচা দেওয়া জনগণ যারা জীবনকে বাজি রেখে, যারা মানে অস্ত্র হাতে নিয়ে যারা যুদ্ধ করেছে, তাদের মধ্যে স্বপ্ন ছিল না? বাট আফটার ইন্ডিপেন্ডেন্স 16 ডিসেম্বর পরে সে স্বপ্নগুলো কি মানে কি হল? স্বপ্নগুলো মারা গিয়েছে। আপনার কথাটা বুঝতে পারছি। তাই আমি কথাটা বলতে চাচ্ছি, একটু এই জায়গাটা জানতে চাই। আপনি সন্তান তুল্য বললেন, তো এই জন্য এই প্রশ্নটা আমি করছি। তো সন্তান তুল্য যারা নেতৃত্বে ছিলেন অন্য অনেকের সঙ্গে, তারা যখন তাদের মানে না যাওয়াটা, এবং একই সঙ্গে প্রশ্ন হচ্ছে একটি বৃহৎ রাজনৈতিক দলকে তুষ্ট করার একটা বিষয় যখন সামনে আসে, এটা বোধহয় আপনাদের দিকে ইঙ্গিত করা হয়েছে এবং নামও বলেছে। আমি যেটা বলতে চাই যেটা সেটা হ্যাঁ, কোনো মানে কনোটেশন, কোনো মানে শব্দ চয়নের ক্ষেত্রে হয়তো তাদের মনে হতে পারে যেটা কি তাহলে কি এটা মানে প্রো বিএনপি লাইনে গেল কিনা। আসলে আমরা যদি বিষয়টা এইভাবে না দেখি, এটা তো একটা ট্রানজিশনাল টাইম, এটা আমরা সবাই তো ফিল করি। এবং আমি এটা জেনে অত্যন্ত ভালো লাগলো, প্রত্যেকেও দেখেছি, সেটা হচ্ছে যে এনসিপি তারা রিটারেট করেছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়া দরকার, নির্বাচনে তারা অংশ নেবেন। এটা তো সবাই আমরা বুঝি। এখন বাক্য, শব্দ, এগুলোর মধ্যে হ্যাঁ, এগুলোর মধ্য থেকে এটা মানে এনসিপি লাইনে গেল অথবা মানে কি বলে নাগরিক ঐক্যের লাইনে গেল, বিষয়টা যদি ওইভাবে না দেখি, মূল স্পিরিটটা ঠিক থাকছে কিনা, আমি এটা বলতে চাই
যে দেশটা তো আলটিমেটলি সবার আমাদের, জি আমরা চলে যাব, আমাদের পরের জেনারেশন তো দেশটা নিয়ে থাকবে। এখানে আমার সবরেনিটি, এখানে আমার ইন্ডিপেন্ডেন্স, আমার স্পিরিট অফ ডেমোক্রেসি, স্পিরিট অফ ফ্রিডম অফ স্পিচ, এই বিষয়গুলো প্রাধান্য পাচ্ছে কিনা। সংসদে এফেক্টিভলি মানে 300 জন মানুষ শুধু গাল গল্প করবেন অথবা সুযোগ সুবিধা ভাতা নিয়ে চলে যাবেন, দ্যাটস নট দ্য ইম্পর্টেন্ট ইস্যু। ওই যেটা প্রিন্সও বললেন যে এই যে আমাদের নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচনের পরে আমাদের জাতীয় সংসদ যারা সদস্য হবেন, এটিকে একটা ফুল টাইম জব না একটা পার্ট টাইম জব, এটি তো এখনো ডিফাইন করতে পারি নাই। ভালো নির্বাচন তার উপরে আরো পরের কথা, তাই না? নানা বিষয়গুলো আমি অত্যন্ত দুঃখিত অ্যাজ এ সিটিজেন, নট অ্যাজ এ মেম্বার অফ বিএনপি। আমি সেভাবে বলতে একজন নাগরিক হিসেবে বরং আমি অনেক ব্যথিত যে ওনারা অনেক বিষয় নিয়ে দিনের পর দিন আলোচনা করেছেন, কিন্তু এই আলোচনাগুলো উঠে আসলে আরো ভালো হতে পারতো যে যারা সংসদে যাবেন তারা প্রকৃতপক্ষে জনগণকে কিভাবে রিপ্রেজেন্ট করেন। এই পার্লামেন্টে গত 54 বছর বাংলাদেশের পার্লামেন্টে একটা কমিটি অন এথিক্স ছিল না। একটা এমপি অন্যায় করলে তার যেটা শাস্তি হতে পারে, তিনি 7 দিনের জন্য পার্লামেন্টে বহিষ্কৃত হতে পারেন অথবা আরেকটা নির্বাচন অযোগ্য হতে পারেন। এগুলো তো বিলেত বা অন্যান্য দেশে প্র্যাকটিস হয়, আমাদের 54 বছর ছিল না। এখনো যে হবে সেটারও আমরা কোনো আলোচনা শুনলাম না। আমরা এখনো শুনলাম না নির্বাচনে এক দুদকের চেয়ারম্যানকে বলতে হলো যে আগামী নির্বাচনে যেন দুর্নীতিবাজরা অংশ না নেয় বা মনোনয়ন না পায়। কিন্তু তাদের জন্য ডেটারেন্ট কি? তাদের এই জাতীয় লোকগুলো পার্লামেন্টে না আসতে পারার কি কি শর্তগুলো সেই আলোচনাগুলো অনেক বেশি জরুরি ছিল। মনোনয়ন প্রক্রিয়াটা অনেক বেশি জরুরি ছিল, যেটা মার্কিন যুক্তরাষ্ট্রে যেভাবে আপনাকে প্রাইমারির মধ্য দিয়ে ইলেকশন হয়। আমরা অনেকগুলো বেসিক জিনিসগুলো আলোচনা করি নাই, কিন্তু অনেক গম্ভীর বিষয়গুলো নিয়ে এত আলোচনা হয়েছে, পাতার পর পাতা আলোচনা হয়েছে, বা এগুলোর মধ্যে অনেক বিষয় নিয়ে আমরা আলোচনা করছি, কিন্তু পার্লামেন্টারি সিস্টেম ডেমোক্রেসিকে স্ট্রেনথেন করা অথবা এই প্রক্রিয়া যাতে ব্যাহত না হয় সেগুলোকে ডেটার করার জন্য আমরা কিন্তু অনেক পদক্ষেপই নেই নাই। জি, আমরা রহিম হোসেন প্রিন্সের কাছে যাব। এই যে কথাটি ডক্টর আসাদুজ্জামান রিপন বলছিলেন, সেই বিষয়টি আপনার কাছে প্রশ্ন। এই যেসব অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি, চাঁদাবাজি সহ বদ্যি বাণিজ্য নানাবিধ অভিযোগ বিগত দিনে আপনারা করেছেন, আমাদের টকশোতেও করেছেন। এখন যখন এই বিষয়গুলি সামনে আসে এবং এই যে দলীয় মনোনয়নের বিষয়টি আসে, তখন দল হিসেবে আপনাদের বক্তব্যটা একটু জানতে চাই। না, আমি 2টা পয়েন্টে বলি, অত আলোচনা তো করা যাবে না। একটা তো হচ্ছে, দেখেন আমরা এই আলোচনা অনেক সময় করেছি, কিন্তু এইবারে যেটা আমাদের আকাঙ্ক্ষা ছিল যে অন্তত পক্ষে যদি এইখানে একটা সংস্কারের ভালো কাজ করতে পারতাম, তার মধ্যে দিয়ে একটা ভালো নির্বাচন উপহার দিতাম, এর থেকে বড় সংস্কার কিন্তু বোধ হয় এটা অনেক বড় সংস্কার হতো। যেটা আমরা 90-তে ফেল করেছি, এই অর্থে 90-এর 3 জোটের রূপরেখা কিন্তু একটা অন্যতম বক্তব্য ছিল একটা ভালো নির্বাচন করব, একটা নির্বাচনী ব্যবস্থা গড়ে তুলব, বাট উই ফেইলড। এইবার মিনিমাম এইটা করতে পারতাম। এই ক্ষেত্রে 2-3টা কথা বলি। একটা ধরেন, এই যে অনেক সময় খালি মনোনয়ন বাণিজ্য এবং কি বলে যে মনোনয়ন দেওয়ার প্রক্রিয়া নিয়ে কথা বলে, অবশ্যই সেক্ষেত্রে যার যেটা করতে হবে। কিন্তু দেখেন আমাদের দেশের এটা আমরাও একমত হয়ে আমি বলছি যে মাঝে একটা প্রোগ্রামে আমাদের দেশের অন্যতম একজন রাষ্ট্রবিজ্ঞানী ডক্টর রওনক জাহান তিনি একটা কথা বললেন যে অনেকদিন ধরে, এটা ওনার ভাষা কিন্তু আমি বলছি আমরাও এটার সাথে একমত, বলছিলেন যে অন্ততপক্ষে এমপি যারা হবে তারা 3টা কাজ করুক না। একটা হচ্ছে তারা প্রথমে নিজের সম্পদের হিসাব দেবে, প্রতি বছর সম্পদের হিসাব দেবে। একটা হচ্ছে সে ডিসিশন এইখানে সবাই মিলে তোমরা মেক করো না যে আমরা কোনো বিশেষ সুযোগ সুবিধা নেব না, যে গাড়ির সুযোগ, অমুক সুযোগ, তমুক সুযোগ। এইখানে আপনি এমপি হোস্টেল, কিন্তু এমপি হোস্টেল নাম দেওয়া হয়েছে, কিন্তু ওইখানে যে রিপন ভাই বলেন ওইখানে সব অন্য আত্মীয় স্বজন পার্মানেন্টলি বসবাস। তার মানে আপনি অ্যাজ এ পার্লামেন্ট মেম্বারই আপনি কাজ করবেন, অন্য সুযোগ সুবিধা নেব না আমরা। এই ঘোষণা বা সেটা আরপিওতে আমরা এখানে ডিসাইড করি, আমরা একটা ডিসাইড করি যে আমরা আমাদের অন্য কোনো ইন্টারেস্ট থাকবে না। এখন কথা হয় কি যে ওই পার্লামেন্টে অল্প একটু হাজিরা দিয়ে চলে যায় সচিবালয় বা অন্য জায়গায়, যেটা রিপন ভাইয়ের ভাষ্য অনুযায়ী ফুল টাইম পলিটিক্যাল। অফকোর্স তাহলে এই রকমের জায়গা আপনি যদি এমপিশিপ তার কর্মকাণ্ড এটা করতে পারেন, যেটা বলার জন্য আমরা আমাদের দলীয় পজিশনটা বলি যে এইটার সাথে জড়িত হচ্ছে স্থানীয় সরকার, যেটা আমাদের সংবিধানে আছে যে স্থানীয় সরকার হবে উন্নয়নের, কিন্তু ওটাকে যদি স্ট্রেনথেন করতে পারতেন অটোমেটিক স্থানীয় সরকারকে চলে যেতে পারতেন। কিন্তু আপনি তো এই জায়গায় ইনফ্যাসিটি দিচ্ছেন না। দুইটাই যেটা আগে করেন, যে আমি যদি ওইখানকারটা এটা করতে পারি তখন পার্লামেন্ট মেম্বাররা আইন প্রণয়ন অন্য জায়গায় থাকবে, এবং যে এই ক্যাটাগরিগুলো যদি থাকে
আমার বিবেচনায় তখন দেখবেন বহু মানুষ কিন্তু হয়তো এমপি হওয়ার জন্যই আসবে না, সে তখন অন্য কাজ করবে, বলবে যে আমার রাজনীতি দরকার নেই। কারণ এখন এমপি হওয়া মানে তো এই ব্যবসাটাই যেন বড় ব্যবসা। আমি সবার ক্ষেত্রে বলছি না, অধিকাংশর ক্ষেত্রে তো তাই হয়েছে। এমপি হওয়া মানে এলাকায় যেন একটা জমিদারিত্ব কায়েম করা, এই ধরনের জায়গা করলাম। তা আমরা এই ধরনের যদি ক্লজ রাখতে পারি, যেটা আমরা কিন্তু এই আরপিওর মধ্যেই আলোচনাগুলো আনতে পারতাম, রাজনৈতিক দলগুলো অঙ্গীকারবদ্ধ হতে পারতাম। এই আর একটা বড় কাজ আমাদের দলীয় পজিশনটা হচ্ছে যে দেখেন, দুইটার সমঅধিকার দরকার, ভোটে দাঁড়ানো এবং ভোটে দেওয়ার। এই কথা বললে অনেকে বলে যে ভাই কেন, ভোট দাঁড়ানোর তো অধিকার সবারই আছে, ভোটে দেওয়ারও তো সব অধিকার আছে। এখন আমি যদি বলি ধরেন একজন ভালো মানুষ যার টাকা পয়সা নাই, সে কি ভোটে দাঁড়াইতে পারবে? আসলে তো নাই। তাহলে এই সিস্টেমটা পাল্টায় ফেলতে হবে। সে নির্বাচন কমিশন দায়িত্ব নেবে না কে নেবে, আলাপ আলোচনা করে ঠিক করতে পারতাম, ওইটাও একটা বললাম। আর ধরেন ভোট দেওয়ার, আপনি বলেন যে ভোট দেওয়ার ক্ষেত্রে এখন পর্যন্ত যে পজিশনগুলো রয়ে গেছে, একটা ভয়ের রাজত্বের ব্যাপার রয়ে গেছে, এইখানে একটা মানে টাকা, তার প্রচার প্রপাগান্ডার জন্য রয়ে গেছে, পেশি শক্তির একটা বিষয় রয়ে গেছে। আপনি অতীত দিনে ছিল, এই সময় আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি যে দেখবেন যে সাম্প্রদায়িক প্রচার পরিচালনা, ধর্মকে ব্যবহার করা, এটা একটা বড় ঘটনা রয়ে গেছে। আর একটা কি, প্রশাসনিক কারসাজি, সেটা তো অবশ্য নির্বাচনকালীন সরকারের উপর নির্ভর করে, সরকারের উপরে নির্ভর করে। তাহলে এই জায়গাগুলো জন্যে আরপিওতে আরও কী কী সংশোধনী করা যায়, এবং রাজনৈতিক দলগুলো এই যে অঙ্গীকারের কথা বলা হচ্ছে, আমরা আর কী কী অঙ্গীকার করতে পারি, সে আলোচনায় কিন্তু এখনও ঢুকতে পারলাম না। কিন্তু আমি মনে করি যে এখনই নির্বাচন কমিশন, তার হাতে যে সময় এবং সুযোগ আছে, আর দেরি না করে দ্রুততম সময়, কারণ নির্বাচনের তো সময় বেশি নাই, 4 মাসেরও কম সময়, এবং আমাদের আগের হিসাব অনুযায়ী 3 মাসের যে সরকার যায়, কি বলে, যে তত্ত্বাবধায়ক সরকার, তারাই দায়িত্ব নেয়। আমাদের নির্বাচনের ঘোষণা যদি ধরেন 2 মাস আগে দেয়, তার মানে আমাদের হাতে কিন্তু 1 মাস অল্প কয়েকদিন সময় আছে। তার আগেই এই আলাপ আলোচনা শুরু করে আমাদের রাজনৈতিক সংস্কৃতির যতটুকু ডেভেলপ হয়েছে, এই যে বললাম একসাথে বসা টসা এবং মানুষের কাছে অঙ্গীকার করার জায়গাটা, সেইটাকে ধরে এই আলোচনাটা শুরু করা জরুরি বলে মনে করি। তাহলে কিন্তু এইবার পুরোটা না পারি, কিছুটা যদি অগ্রগতি করতে পারি, সেইটাও আমি মনে করি এই সংস্কার যে আলোচনাগুলো করছি, যে ভোটের ক্ষেত্রে এই সংস্কারের ধারা একটা অগ্রগতির দিকে যাবে, এবং অন্ততপক্ষে সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য নির্বাচনের দিকে আমরা একটু হলেও হাঁটতে পারবো। এটাই জরুরি কর্তব্য বলে আমার কাছে এই সময় মনে হচ্ছে। জি, মাহমুদুর রহমান মান্না, ভালো নির্বাচন, অংশগ্রহণমূলক নির্বাচন বলতে আসলে আমরা কি বুঝি? ভালো নির্বাচন তো দেখলেই বোঝেন, হওয়ার পরে রেজাল্ট দেখলে বোঝেন, কাজ দেখলে বোঝেন। মানে এগুলো না ডিফিকাল্ট কোয়েশ্চেন করে করে মানুষকে কনফিউজ করবার কোনো দরকার নেই। উই আন্ডারস্ট্যান্ড ভালো নির্বাচন ভালো হইলে মানুষ সেটাকে ভালো বলে, ক্রাইসিস ওইটা না। আমি বরঞ্চ খুব খুশি হতাম যদি আপনি যে প্রশ্নটা প্রিন্সকে করেছেন এটার উপর আমাকে একটু বলতে দেন। বলেন। সেটা কী জন্য দরকার মনে করছি জানেন? মানে এইটা আমার প্রথম নিজেও বুঝতে অসুবিধা হয়েছিল। তা হচ্ছে যে আমরা কিসের উপর আলোচনা করছি। যখন আন্দোলনটা চলে 15 বছর ধরে লাগাতার চলছে, তখন মানুষের মধ্যে প্রশ্ন হয়েছিল যে ভাই কত কি করলাম, চেঞ্জ তো কিছু হয় না, একটা গভর্নমেন্ট যায় আর একটা গভর্নমেন্ট আসে, তোর বড়ি খাড়া বড়ি তোর আগের মতোই চলে, বদলাবে নাকি? তখন আমরা সংস্কারের কথা বললাম, এবং আমাদের কাছে তো একটা বড় কোয়েশ্চেন, রিটার্ন অফ ফ্যাসিজম ইম্পসিবল হয়ে যায়, যাতে কোনোভাবে সম্ভব নয়। রিটার্ন অফ ফ্যাসিজমের কোনো বীজ কনস্টিটিউশনের মধ্যে আছে, আইনের মধ্যে আছে, বিধানের মধ্যে আছে, অন্য কোথাও আছে যেটা বন্ধ করলে হয়তো করতে পারবে না। খেয়াল করে দেখেন, শেখ মুজিবুর রহমান মাত্র 7 মিনিট না 15 মিনিটের মধ্যে একটা রেজলিউশন নিয়ে এত বছরের ট্রেডিশনাল পার্লামেন্টারি ডেমোক্রেসিকে ওয়ান পার্টি সিস্টেমের মধ্যে নিয়ে গেছেন। এটা কোনো চেক থাকতে পারতো, থাকা উচিত। শেখ হাসিনা এই পার্লামেন্টকে ব্যবহার করেই অথবা তার বিধানগুলো ব্যবহার করেই অপরিসীম ক্ষমতার অধিকারী যে কেউ তার সম্পর্কে কথাই বলতে পারে না। এত বড় ডাকসাইটের নেতা তোফায়েল আহমেদ, 69 আন্দোলনী, আরও অনেকের নাম বলা যাবে আওয়ামী লীগের, তারা কথা বলতে পারেনি তার সামনে। অতএব সংস্কারটা করতে হবে ওই কনস্টিটিউশনাল পয়েন্টে, ল পয়েন্টে, ইলেকশন পয়েন্টে। আপনি সংস্কারের কথা তো বলতে পারতেন, দারিদ্র দূর করার কি আছে, আমরা ইয়েকে কি মানে ইকুইটেবল ডিস্ট্রিবিউশন করতে পারি, সেটার কি? এই যে এঙ্গারটন কয়েকদিন আগে এসে একটা ইয়ে করলেন, ইয়েল ইউনিভার্সিটির প্রফেসর যিনি রেহমান সামান, তারপরে ওই যে অভিজিৎ, তারপরে অমর্ত্য সেন, এরা যারা নোবেল পেয়েছেন তাদের লেখার উপরে অনেক গবেষণা করেছেন। সেখানে উনি বলেছেন বাংলাদেশ উন্নয়ন করেছে কিন্তু কোনো বন্টনের ব্যবস্থা হয়নি, এবং যে ডিসপ্যারিটি সেটা আগের মতোই রয়ে গেছে। আপনি সেটাকে আপনি অ্যাড্রেস করবেন। এগুলো আমাদের এইবারের এজেন্ডার মধ্যে ছিল না। আমরা 15টা এজেন্ডা ঠিক করেছিলাম, তার মধ্যে 6টা নিয়েছি,
বাকিগুলো তো আমাদের কাছে আসে নাই। ইভেন এডুকেশনের মতো ইম্পর্টেন্ট সেক্টর আমরা আলোচনাই করতে পারিনি। প্রিন্স যে কথাগুলো বলছে সে কথাগুলো ঠিক, কিন্তু এই কথাগুলো যেটা কোয়ালিটেটিভ চেঞ্জ আমাদের দরকার সোসাইটিটাকে বদলাবার জন্য, সেই কাজে হাতই দিতে পারি নাই। ওইটা এখন তুলে কিন্তু কোনো লাভ নেই। বাকি যেটা বলছেন না, সেটা যদি বলেন, আমি তো মনে করি খুবই জরুরি আমাদের প্রশাসন ঠিক করা। এটা কোনো প্রশাসন ধান্দাবাজ ছাড়া মনে হয় লোকই নাই, গেলে ঘুষটা দিয়ে কোনো কাজই করা যায় না, কোনো একটা ভালো কাজের কোনো উদ্যোগ নেই, কেউ দেশ নিয়ে ভাবে না, সবাই মনে করে কীরকম করে মালকাম হবে, অন্য জিনিস সময় চিন্তা করতে পারে না। তো ওই জিনিসটাও তো আপনি এখানে এজেন্ডার মধ্যে আনেননি। এই যে ভোটের কথা হচ্ছে, ধরেন পুলিশ নিয়ে কতবার বলেছি, এই পুলিশগুলো বজ্জা থাকে, মানে কিচ্ছু করে না। আপনি মামলা নিয়ে যান, মামলা নিবে না, জিডি করতে যান, জিডি নেবে না, টাকা দেন, সব কাজ হচ্ছে। আমরা সবাই জানি, কিন্তু সব কিছু চলছে, এই অন্তর্বর্তী সরকারও জানে, কিন্তু অ্যাড্রেসই করেনি। তারপরে দেখেন দেবপ্রিয় ভট্টাচার্য এই যে রিপোর্টটা দিয়েছে, সেটা নিয়ে কত কথা বললেন, এর মধ্যে কত চমৎকার একটা জিনিস, কত ভালো ভালো ফাইন্ডিংস, এগুলোর উপরে করা যায় নাই। সেইখানে আমি বলছি কি, আমাদের ওইখানে যেটা প্রিন্সও বলেছেন, আমার মাঝে মাঝে কাশি উঠে যাওয়াতে কথা নষ্ট হয়ে যাচ্ছে, এটা একটা সমস্যা না, একটা আছে। যাই হোক, তো ভালো একটা ইলেকশন করবেন, সেটাও আপনার কালচারটা বদলে দেবে। ভালো একটা ইলেকশন করবেন, ভালো একটা গভর্নমেন্ট আসবে, তার মানে পরিবর্তনের একটা ধারা সূচিত হবে। আমরা তার জন্য এক্সপেকটেশন করছি। এর পরবর্তীতে আমরা যখন বলি যে সংস্কার একটা ধারাবাহিক বিষয়, সেটার মানে কি? কন্টিনিউয়াস প্রসেস চলতে থাকবে, একটা একটা করে এজেন্ডা ধরবেন ওভার দ্য ইয়ার্স, মেবি ওভার 100 years, বা ধরেন আপনি 10 বছরে এমন অনেকগুলো অর্জন করবেন, যে অর্জন আপনাকে সামনের দিকে নিয়ে যাবে। সেগুলো উনি যেগুলো বললেন, সেই কাজগুলো করা যায়। এখন ডিজিটাল যুগ, আপনি সমস্ত ডিসপ্যারিটি দূর করতে পারেন যদি ডিজিটাল ডিভাইস ঠিক মতো ইউজ করতে পারেন। আপনি যদি রিলিফ ডিস্ট্রিবিউশন বলেন, ওই বেকার ভাতা দেওয়ার ক্ষেত্রে বলেন, তারপর আপনি যদি কোনো ইউনিভার্সাল বেসিক পে চালু করতে চান, যাদের কোনো ইনকাম নাই তাদের দেওয়ার ব্যবস্থা করতে পারেন, এগুলো সবই ডিজিটালি করা যেতে পারে। এবং আমি মনে করি বোথ ইনক্রিজ ইন প্রোডাকশন অ্যান্ড ইকুইটেবল ডিস্ট্রিবিউশন, দুটো কাজই করতে পারেন। আমি কিন্তু আমার দল বা আমি ব্যক্তিগতভাবে এখন একটা ওয়েলফেয়ার ইকোনমিতে বিশ্বাস করি, ওয়েলফেয়ার স্টেটে বিশ্বাস করি। মানে কমিউনিজম, সোশ্যালিজম অনেক চর্চা হওয়ার পরে আমার কাছে মনে হয়েছে রেজিমেন্টেশন অফ দি পিপুল হয় না কখনো। মানে মেশিন না তো মানুষ, তার মন আছে, তার নিজস্ব ভাবনা আছে, সেগুলোকে অ্যাডজাস্ট করে আপনি তাকে ডেভেলপমেন্ট প্রসেসে নিয়ে যাবেন। সেই রকম ডিভাইস বের করে মানে সোসাইটিকে আপনি কত দূর এগিয়ে নিয়ে যেতে পারেন, সেটা জ্ঞান বিজ্ঞানের উপর নির্ভর করে গবেষণা করে বের করবে ব্যাপার হতে পারে। আমার তো গবেষণাই বন্ধ হয়ে গেছে। ঢাকা ইউনিভার্সিটি কী স্ট্যান্ডার্ড ছিল, কোথায় চলে আসছি আমরা। আর একটা গভর্নমেন্ট ছিল ডেকে করে দিত যে পাশ বেশি করে দিলাম, রেজাল্ট ভালো লাগবে, এবং শিক্ষামন্ত্রীও পাশের হার বাড়িয়ে দিচ্ছে। মানে শিক্ষাকেই শেষ করে দেওয়ার ব্যবস্থা হয়েছিল। অনেক জিনিস করবার বাকি আছে আমাদের, কিন্তু তার জন্য প্রিলিমিনারি আপনার একটা ভালো ইলেকশন লাগবে। এবং এই ইলেকশনের এই প্রক্রিয়াটাই আমরা করতে চাচ্ছি, যাতে ইলেকশনটা করে আমরা একটা ভালো জায়গায় দাঁড়াতে পারি। এত বড় একটা মানুষ প্রফেসর ইউনূস এখন অনেক ক্রিটিসাইজ, জানেন, এখন মানুষের আস্থার জায়গা অনেক কমে গেছে। কেন? বিকজ ক্রাইসিস থাকলে মানুষগুলো মানতে চায় না, তো পারছেন না। সবাই মনে করছে সরকারটা ভালো সরকার নয়, মানুষই ভালো হইতে পারে, চুরিদারি করে কিনে সেটারই আবার নতুন নতুন প্রশ্ন পর্যন্ত তৈরি হয়ে যাচ্ছে। ওই রকম জায়গায় যাওয়ার আগে যদি আপনি জবাবদিহিমূলক একটা সরকার প্রতিষ্ঠিত করতে পারেন, যেটা কেবল নির্বাচনের মাধ্যমে করতে পারেন, তাহলেই আপনি একটা সলিউশনের পথে পরবর্তীতে হাঁটতে পারবেন, তার কোনো বিকল্প নেই। জি, নির্বাচনের প্রসঙ্গে জাভেদ রাশিদের কাছে জানতে চাচ্ছিলাম, যেটি মান্না ভাই যথার্থই বলছিলেন, যে আসলে এই যে যারা দুর্নীতিবাজ কিংবা বিগত দিনে ফ্যাসিস্টদের প্রেতাত্মারা বিভিন্ন দপ্তরে এখনো পর্যন্ত আছে, রাজনৈতিক দলগুলো যারা আপনারা আন্দোলনের সঙ্গে ছিলেন, আপনারা এখনো বলছেন, তাহলে সেগুলো তাদেরকে এখনো সরানো হচ্ছে না, কারণটা কি? আর এই যে তাদেরকে চেয়ারে রেখে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের কথাই বা কীভাবে আপনারা ভাবেন? না, একটু আমি যদি প্রিন্স ভাই এবং মান্না ভাইয়ের কথার সাথে যদি একটু অ্যাড করতে চাই এই বিষয়টা আলোচনা আসার জন্যই, সেটা হচ্ছে দেখেন, একটা সরকার সে জনগণের কাছে তো দায়বদ্ধ থাকবে, কারণ জনগণ তাকে ভোট দিয়ে ক্ষমতায় বসিয়েছে। 5 বছরের জন্য আমি একজন সাধারণ নাগরিক, আমি আমার প্রতিনিধি নির্বাচন করেছি, যে প্রতিনিধি আমার কাজটা করবে, আমি যেই কথাটা বলতে চাই সে আমার কথাটা বলবে, আমার যে সমস্যা আছে সেই সমস্যার সে সমাধান করার চেষ্টা করবে, যৌক্তিক সমাধান। এখন সমস্যাটা হয়ে গেছে কোন জায়গায়? সমস্যাটা হয়ে গেছে যে
5 বছর পরে যে নির্বাচনটা হবে সেই নির্বাচনে আমি আর জনগণের উপর আস্থা রাখতে চাই না, কারণ আমি 5 বছরে এমন এমন কিছু কাজ করেছি আমি আমার ক্ষমতাকে আঁকড়ে ধরে রাখার জন্য, যে আমি তখন চিন্তা করি যে জনগণের কাছে গেলে আমি আর আসার আমার সম্ভাবনা নাই একেবারেই। তখন আমি চিন্তা করতে থাকি যে আমি কিভাবে ক্ষমতায় থাকবো, কারণ আমি যদি আমার ভোট হয় যে যেটা ভালো ভোট, মান্না ভাই বললেন যে ভালো ভোট বোঝা যায় কোনটা ভালো ভোট, এখন সেই ভালো ভোট যখন হয় আমি আর ক্ষমতা আসতে পারবো না, ওই সুযোগ আমার নাই, কারণ আমি 5 বছরে এমন এমন সব কাজ করেছি মানুষ বুঝে গেছে যে আমি তার হয়ে আর কথা বলবো না, বা আমি তার সমাধান করতে পারছি না, আমি দুর্নীতি করছি, আমি বিরোধী মত দমন করছি, আমি গুম খুনের সাথে জড়িত হচ্ছে, এরকম একটা ব্যাপার চলে আসে। তখন এই রাজনৈতিক দলগুলো তারা চিন্তা করে কিভাবে ক্ষমতা থাকবে, তখন তারা এই যে একটা সিস্টেম, ধরেন আমার একটা নির্বাচনের তো একটা প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়াকে সে প্রভাবিত করার জন্য বিভিন্ন মেকানিজম শুরু করে, যেটাকে আমরা বলি যে ইঞ্জিনিয়ারিং করা শুরু করে। সে এই ইঞ্জিনিয়ারিং করার শুরুটা থেকেই আমাদের কিন্তু আপনি দেখেন যে বাংলাদেশের যে গণতান্ত্রিক অগ্রযাত্রার মূল সমস্যাটা কিন্তু একটা জায়গায়, সেটা হচ্ছে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের কোনো ইতিহাস আমাদের এখানে নাই। আমাদের এই যে 90-এর পরবর্তীতে শুধু একবার, সেটা হচ্ছে 2001 সালে ক্ষমতা হস্তান্তর যেটা হয়েছিল, সেটা বাদে আপনি আর কোনো ইতিহাস দেখাতে পারবেন না যেখানে শান্তিপূর্ণভাবে একটা ক্ষমতার হস্তান্তর হয়েছে। তাহলে আমার মূল সমস্যাটা ওইখানে। আমার ফেসিস্ট তৈরি হচ্ছে কেন? কারণ সে জনগণের কাছে আর যেতে চাচ্ছে না, যেতে না চেয়ে সে এমন একটা সিস্টেম তৈরি করে ফেলছে, এমন একটা ভয়ের পরিবেশ তৈরি করছে যে সে নিজেই ক্ষমতায় যত প্রলং করা যায় সে থাকার চেষ্টা করতে থাকবে। তো যখন এইটা হবে তখন তো আপনার ওই জনকল্যাণমূলক রাজনীতি বলেন, কিংবা আপনি এখানে শ্রেণীহীন সমাজের চিন্তা করেন, কোনো কিছুই সেখানে আর কাজ করবে না। এটার জন্য নির্বাচন যেমন জরুরি, সেই নির্বাচনটা কতটা সুষ্ঠু হচ্ছে, কতটা অবাধ হচ্ছে, সেখানে মানুষজন কতটা মানে ভয় ভীতির ঊর্ধ্বে উঠে নিজের ভালোটা বুঝে একটা ভোট দিতে পারছে, এবং সেই ভোটের ফলাফলে যেই দলটা ক্ষমতায় আসছে সে জনগণের স্বার্থে কাজ করে পরবর্তীতে সে আবার চিন্তা করবে যে না, আমাকে জনগণের কাছেই যেতে হবে, জনগণের কাছে না যাওয়া ছাড়া আমার উপায় নেই। তখন সে নিজেকে শুধরাবে, তখন সে নিজে ভালো কাজ করার জন্য উৎসাহী হবে। এখন আপনি বলছেন যে এখানে অনেক প্রেতাত্মা বসে আছে, আমাদের এই প্রশাসন বলেন, পুলিশ প্রশাসন বলেন, কিংবা সরকারের বিভিন্ন, আমি বলছি না রাজনীতিবিদরা বলছেন না, এটা আপনি মানে আমি বলছি জনগণের কথা, জনগণ বলছে এখানে, রাজনীতিবিদরা তো জনগণের অংশ। তো জনগণ কিন্তু জানছে কে কোথায় বসছে এবং তাদের ইতিহাস কি, তাদের ব্যাকগ্রাউন্ড কি, সেটা কিন্তু তারা জানে। এখন সেখানটাতেই কিন্তু আমাদের প্রশ্ন যে এই যে অভ্যুত্থানের পরে এত বড় একটা চেঞ্জ জনগণ দেখতে চেয়েছিল, যেটা প্রিন্স ভাইও বললেন যে আরপিওতে আমরা হাত দিতে পারি নাই, আমরা পুলিশ নিয়ে আমরা কথাই বলতে পারি না, আমরা এই এনসিপি, আমরা ঐক্যমত্য কমিশনে কয়েকবার বলার পর আরও কয়েকটা দলকে আমরা বুঝালাম যে না, এই বিষয়টি নিয়ে আলোচনা করা দরকার। পুলিশ নিয়ে কিন্তু কোনো আলোচনাই ছিল না, এবং আমাদেরকে যে কমিশনের রিপোর্টগুলো দেওয়া হয়েছিল 6টি কমিশনের মধ্যে, আমরা কিন্তু 5টি কমিশনের উপরে মতামত দিয়েছিলাম, পুলিশের কিন্তু কোনো মতামত ছিল না পুলিশ নিয়ে। তার মানে কেন? এই যে প্রশ্নগুলো তখন কিন্তু আসা শুরু করে, মানে সরকার কি পারছে না এদেরকে কন্ট্রোল করতে বা হ্যান্ডেল করতে? মানে এই সংকটটার শুরুটা আসলে ওই জায়গাতেই বলে আমরা মনে করি যে কিছু কিছু জায়গায়, এবং আমার স্পষ্ট মনে আছে বেশ ক্ষমতা নেওয়ার পরপরই সম্ভবত তখন বাণিজ্য উপদেষ্টা ছিলেন বা অর্থ উপদেষ্টা সালেউদ্দিন, উনি বলেছিলেন যে আমরা বোর্ডটা বেশি শেক করতে চাই না যাতে বোর্ডটায় ডুবে যায়। মানে উনি যে আগের যে সিস্টেম বা আগের যে ফান্ডামেন্টাল যে জায়গাগুলো আছে সেগুলো উনি নাড়াতে ভয় পাচ্ছিলেন, এরকম একটা কিন্তু উক্তি তখন তিনি করেছিলেন। এবং তখন আমি সেটা শুনে আমি বেশ আশ্চর্য হয়েছিলাম যে তাহলে অভ্যুত্থানটাই কিসের জন্য হলো? অভ্যুত্থান তো বোর্ড শুধু নাড়াবে না, বোর্ডটাকে একেবারে এমনভাবে সে চেঞ্জ করবে যে সেই বোর্ডটা আর যেন কোনো খারাপ মানে নাবিক দ্বারা যেন চালিত না হয়। তো সেই জায়গাটাতে আমরা মনে করেছি যে না, মনে করছি এখনও আমরা মনে করছি যে সরকারের বিভিন্ন জায়গায় যারা পতিত ফ্যাসিস্টের যে দোষরা এখনও রয়ে গেছে, তাদের দ্বারা আসলে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন করা আসলেই সরকারের পক্ষে সম্ভব হবে কি না, এবং এই পুলিশ বাহিনী যাদের কোনো আসলে বিচার টিচার হয় নাই, কিছু হয় নাই, এবং সেনাবাহিনী নিয়ে অলরেডি আপনি দেখেছেন সেনাবাহিনীর কিন্তু অনেক সদস্যের বিরুদ্ধে আইসিটি ট্রাইব্যুনালে কিন্তু গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, সেটা নিয়েও কিন্তু একটা টানাপোড়েন চলছে। তো এই সকল অবস্থার মধ্যে আসলে সরকার কতটুকু একটা ভালো নির্বাচন দিতে পারবে সেই নিয়ে কিন্তু শঙ্কা থেকেই যায়। জি, এই শঙ্কা কি আসলে জনজীবন আপনার মধ্যে আছে কিনা, ভালো নির্বাচনের শঙ্কা? ভালো নির্বাচনের সংখ্যা তো আসলে কম বেশি সবার মধ্যে থাকবে। সেটা হচ্ছে যে সক্ষমতার প্রশ্ন। সক্ষমতার প্রশ্নটা হচ্ছে যে আপনি তো নির্বাচনটা করাতে লার্জলি আপনি পুলিশের উপর নির্ভর করতে হবে, আপনার প্রশাসনের উপর নির্ভর করতে হবে। এই প্রশাসন এবং পুলিশ, পার্টিকুলার পুলিশটা একেবারে খুব ফ্রাজাইল কন্ডিশনের মধ্যে আছে, একটা পর্যদস্ত, এটা মোরালটা ভেঙে গেছে, এবং ভেঙে যাওয়ার তো যথেষ্ট কারণ আছে। পুলিশ তো পুলিশ ছিল না,
যেটা মানে মান্না ভাই পুলিশ সম্পর্কে কিছু মানে একটা মানে মন্তব্যই করেছেন। তো এটা হচ্ছে যে আপনার তো এই অবস্থা থেকে পুলিশের অবস্থা করা মানে পুলিশের যে মানে নৈতিক অবস্থা উন্নত করে পুলিশের পুলিশিং করাটা, এটা তো খুব মানে সেই জায়গাটা তো এখন তারা পৌঁছেনি। এখন আমাকে লার্জলি আবার ডিপেন্ড করতে হবে আবার মানে আর্মির উপরে। আমাদের বাংলাদেশের মানুষ সেনাবাহিনী নির্বাচনে প্রত্যক্ষ ভূমিকা পালন করুক, অর্থাৎ স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করুক, এটা আমাদের দেশের মানুষ ভাবতে পছন্দ করে। যদিও আপনার মানে কি বলে 9, 14, 18, 24 সেখানে সেনাবাহিনীকে শেখ হাসিনা অলমোস্ট মানে কিভাবে পুতুলের মতোই মানে বসিয়ে রেখেছিল। এখন অনেকগুলো সংকট আছে। সংকটগুলো হচ্ছে যে একটা হচ্ছে যে আপনি যে সেনাবাহিনীর সাহায্য নিয়ে আপনি আগামীতে নির্বাচনটি করবেন, লাগবে তাদের সাহায্য লাগবে, নিঃসন্দেহে তাদের সাহায্য লাগবে। ইতিমধ্যে আইসিটি, যেটা এনসিপির নেতা বলেছেন আইসিটির উদাহরণটা টেনেছেন, সেখানে সেনাবাহিনী এখন মানে তাদেরকে একটা কি বলে তাদের নিজেদের ক্যান্টনমেন্টের মধ্যেই, এটা যদিও হোম মিনিস্ট্রি সাবজেল ঘোষণা করে, নট আর্মি, হোম মিনিস্ট্রি সাবজেল ঘোষণা করেছে ক্যান্টনমেন্টের মধ্যে, এটা হোম মিনিস্ট্রি পারে। বাট এইটাকে নিয়ে টিআইবি মানে তাদের একটা উষ্মা প্রকাশ করেছে। আজকে যেটা দেখলাম ইভেন জাতিসংঘ পর্যন্ত বলেছে যে তাদেরকে সিভিলিয়ান অথরিটির কাছে হ্যান্ডওভার করার ব্যাপার। এখন এটা তো সত্য কথা, যেমন আমরা 2-4টা মানে কি বলে দুষ্টু পলিটিশিয়ান যারা দুর্নীতি করেন, যারা সোজা কথা মানে নট ইন প্রপার অর্ডার, এই জাতীয় পলিটিশিয়ানদের দায় দায়িত্ব কি হোল পলিটিক্যাল পার্টি গ্রহণ করে? নিশ্চয়ই করে না। যেমন আমাদের রাজনৈতিক দলে, যদি আমাদের দলের কথা যদি বলি, আমাদের দলের পক্ষ থেকে মানে মোর দেন 7,000 মানে আমাদের মানে সাপোর্টার বলেন, একেবারে রুট লেভেলের কর্মী বলেন, তাদেরকে তো আমরা মানে পানিশমেন্টে নিয়েছি। এটা তো সত্য কথা। তো সুতরাং কেউ যদি পতিত স্বৈরাচারের পারপাস সার্ভ করতে যায়, বিরোধী দলকে দমন করার জন্য, প্রতিপক্ষকে নির্মূল করার যে শেখ হাসিনার যে ডিজাইন ছিল, সেই ডিজাইনের পার্ট হয়ে অতি উৎসাহী হিসেবে যদি কেউ কাজ করে থাকে, কেউ যদি আয়নাঘর বানিয়ে থাকে, অথবা আয়নাঘরের অস্তিত্বকে যদি কেউ মানে মুছে ফেলার চেষ্টা করে থাকে মানে পরিবর্তিত প্রেক্ষাপটে, সেটার দায়িত্ব অ্যাজ এ হোল আর্মি নেওয়ার কোনো কারণ নাই। সুতরাং আর্মি তরফ থেকে ওনাদের একজন প্রতিনিধি মানে মুখপাত্র বলেন বাকি বোধহয়, আমি ঠিক এক্স্যাক্টলি ওনার ডেজিগনেশনটা আমার এই মুহূর্তে খেয়াল হচ্ছে না, জেনারেল হাকিমুজ্জামান, মেজর জেনারেল হাকিমুজ্জামান, তিনি বলেছেন তাদের মোরাল লস হয়েছে। তো এই কথার পরিপ্রেক্ষিতে আমি এর আগে 2টো টকশোতে আমি বলেছিলাম, মোরাল লস তো তাদের হয়েছে সেই আপনার মানে বিডিআর হত্যাকাণ্ডের সময় যখন তাদের কলিগদেরকে যখন তারা রেস্কিউ করতে পারে নাই, কার নির্দেশের অপেক্ষার জন্য, তো কার নির্দেশকে উপেক্ষা করে তারা করতে পারে নাই, সেদিনই তো তাদের মানে দেশের ব্রাইট অফিসার 54 জন অফিসারকে বিডিআরের ম্যাসাকারে জীবন দিতে হয়েছে। সেদিন যখন ওই 54 জন অফিসারকে যখন তারা উদ্ধার করতে পারেনি, সেদিনও তাদের মোরাল লস হয়ে যাওয়ার কথা। যেদিন আপনার ওই সেনাবাহিনীর অনেক কর্মকর্তা যাদেরকে ওই আয়নাঘরের মধ্যে ঢুকে টর্চার করা হতো ভিন্ন মতাবলম্বী সন্দেহ অথবা নানা কারণে, তো তখন তাদেরকে ওই ধরনের প্রহসনের আপনার কি বলে ট্রাইব্যুনালে চেয়ার করতে হয়েছে, অথবা শাস্তি দিতে হয়েছে, অথবা গুম করে রাখতে হয়েছে। মোরাল লস তো তাদের মানে সেদিনই হয়েছে। মোরাল লস তো তাদের সেদিন হয়েছে যেদিন এই মানে আপনার মানে সেনাবাহিনী এই যে কি বলে যে ব্রিগেডিয়ার জিয়া টাইপের লোকজনগুলো যখন সেনাবাহিনীর মধ্যে একটা মানে কি বলে একটা ফ্রাঙ্কেনস্টাইন হিসেবে তারা যখন নিজেদেরকে আত্মপ্রকাশ ঘটালো, তখনকার যে চিফ ছিলেন ইকবাল করিম ভূঁইয়া, তার ফেসবুক এখন অনেক কথাবার্তা লেখেন, কিন্তু তখন অ্যাজ চিফ অথবা তৎকালীন সময় যারা কমান্ডে ছিলেন বিভিন্ন ক্ষেত্রে, তারা যখন ওটাকে কন্ট্রোল করতে পারেন না, কন্টেইন করতে পারেন নাই, বাহিনী থেকে বের করে দিতে পারেন নাই, অথবা সেনাবাহিনীর নিয়ম অনুযায়ী তাদেরকে শাস্তির আওতায় আনতে পারেন নাই, মোরাল লস তো সেদিন হয়েছিল। বাট এইটা এখন মোরাল লসের কোনো মানে ব্যাপার নেই। আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে মানে সেনাবাহিনীর ভেতরে এই ফিলিংসটা থাকার কোনো কারণ নাই যেই লোকগুলো অলরেডি মানবতা বিরোধী মানে কাজের জন্য যারা মানে দায়ী হয়েছেন বা চিহ্নিত হয়েছেন, তাদের দায় বহন করাটার মধ্যে কিন্তু মোরাল লস হওয়ার কোনো কারণ নেই, বরং তাদেরকে শ্রাগ অফ করে তাদের ঝেড়ে ফেলে দিয়ে মোরালটা হাই করাটাই হচ্ছে খুব জরুরি। আমাদের দেশের জনগণ এবং রাজনৈতিক দলগুলো আমরা তো অত্যন্ত বলতে পছন্দ করি, আমি তো দেখি না অন্য কোনো প্রতিষ্ঠান থেকে রাজনৈতিক দলগুলোকে দেশপ্রেমিক রাজনৈতিক দল বলা হয়, বরং রাজনৈতিক দলগুলোর নেতারা
দে লাভ টু ইউজ দ্য ওয়ার্ড সেনাবাহিনী সম্পর্কে কি, যে দেশপ্রেমিক সেনাবাহিনী। তো সুতরাং যাদেরকে আমরা দেশপ্রেমিক সেনাবাহিনী হিসেবে এতটা সম্মান করি, এতটা মর্যাদায় অধিষ্ঠিত করি, এবং সেটা করারও কথা, তারা তো আমার সভরেন্টির সিম্বল, আমার সার্বভৌমত্বের প্রতীক তারা। তো সুতরাং তাদেরকে এই প্রতিষ্ঠানটা তো আমরা তিলে তিলে গড়ে তুলেছি। আমাদের একটু আমাকে যদি বলতে নেই, একসময় তো আমাদের আজকে যে সেনাবাহিনীর যে আকার এবং আয়তন, এই আকার আয়তন কি 72-73 সালে ছিল বা আরও 25-30-40 বছর আগে ছিল? এটা তো এই দেশের জনগণের পয়সায় এটাকে আমরা বড় করেছি, এবং তারা পিস কিপিং মিশন আমাদের দেশের জন্য মর্যাদা বৃদ্ধি করছেন। সুতরাং ডেমোক্রেটিক ট্রানজিশনে বাংলাদেশে একটা ডেমোক্রেটিক রুল, রাষ্ট্রটি, সোজা কথা, রাষ্ট্রটি একটা ডেমোক্রেটিক রাষ্ট্র হিসেবে মানে গড়ে উঠুক। রাষ্ট্রের যে গণতান্ত্রিক চরিত্র, সেই গণতান্ত্রিক চরিত্রে ফিরে আসার ক্ষেত্রে এখানে সেনাবাহিনীর একটা বিশেষ রোল আছে। 24-এর গণঅভ্যুত্থানে তারা যে মানে নাগরিক সমাজের পক্ষে, দেশের মানুষের পক্ষে অবস্থান নিয়ে ফ্যাসিস্টের হুকুম তামিল করেন নাই, বা মানে তারা এটাকে করেছেন, প্রত্যাখ্যান করেছেন, সেজন্য তারা ধন্যবাদ পেতে পারেন। সুতরাং আমি মনে করি যে সংখ্যার কথা যেসব নানা কারণে ইনিয়ে বিনিয়ে বলি, এইটা এতটা ভাবার দরকার নেই। আমার সেনাবাহিনী দেশপ্রেমিক সেনাবাহিনী, আমার সেনাবাহিনী নিঃসন্দেহে গণতন্ত্রের বিপক্ষে অবস্থান না নেয়া সেনাবাহিনী। তো সুতরাং আমার এই সেনাবাহিনী তারা এত কষ্ট করে গত 14 মাস তারা কাজ করছেন একটা স্ট্যাবিলিটির জন্য। নির্বাচনটা তারা সুন্দরভাবে মানে করিয়ে দিয়ে তারা একটা ইতিহাস সৃষ্টি করবেন, এবং আমাদের যে 24-এর যে গণঅভ্যুত্থান, সেই গণঅভ্যুত্থানে তাদের এটার মানে গণতান্ত্রিক উত্তরণের তাদের একটি ঐতিহাসিক ভূমিকা তারা পালন করবেন। আমি মনে করি নির্বাচনে আমাদের কোনো ধরনের শঙ্কা থাকার কোনো কারণ নেই, বরং যারা সবাই মিলে আমরা অভ্যুত্থানে অংশ নিয়েছিলাম, আমাদের অভ্যুত্থানের সকল শক্তিগুলো যদি ঐক্যবদ্ধ থেকে যদি আমরা আমাদের দেশের গণতন্ত্রকে বিনির্মাণ করতে পারি, সেটা হবে সবচেয়ে বড় কাজ। অসংখ্য ধন্যবাদ ডক্টর আসাদুজ্জামান রিপন, মাহমুদুর রহমান মান্না, রহিন হোসেন প্রিন্স এবং জাভেদ রশিদ, আপনাদের চারজনকে ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ বিএসআরএম গণতন্ত্র এখন অনুষ্ঠানটি দেখছিলেন, আপনাদেরকেও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।